কম্পিউটারে ফোল্ডার বানানো নিয়ে কোনো তো সমস্যা নাই, তাই না? তো আমরা যেখানে ব্যাচ 9 এর ক্লাসগুলো রাখছি তার নিচেই দেখা যাচ্ছে যে আমরা ব্যাচ 10 এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এইখানেই আমরা সবগুলা ক্লাসের রিপোর্ট রাখবো। সরি, ব্যাচ 10। আচ্ছা, এর ভিতরে দেখা যাচ্ছে যে আমরা আজকের ক্লাসের জন্য একটা ফোল্ডার করব, যেটা হচ্ছে ক্লাস 1। আচ্ছা, এই যে ফোল্ডার বানাইলাম, ফোল্ডার বানাইতে পারি না এমন কেউ আছি? তাহলে মোটামুটি কম্পিউটারের ড্রাইভ সম্পর্কে, ফোল্ডার সম্পর্কে কোনো ধরনের সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম আমাদের বুঝতে হবে যে আমাদের, আমি গত স্লাইডে দেখাইছিলাম যে আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি অথবা ভিজিট করার ট্রাই করি, তো এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাইতে হয়। এই যে বলছিলাম না যে ক্লায়েন্ট মানে আমার একটা কম্পিউটার, তো তার মানে কম্পিউটার হিসেবে আমি একটা ল্যাপটপ ইউজ করতেছি, ঠিক আছে? যে এইটা আমার ল্যাপটপটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট হবে। এখন ঘটনা হচ্ছে যে আমার এখানে একটা রিকোয়েস্ট যাবে, তো এইখানে বলতেছে যে ব্রাউজার, তারপরে কি হবে, একটা ইউআরএল এ আমরা যাব। বুঝতে পারছি? আচ্ছা, তো ব্রাউজার যদি আমরা দেখি তাহলে দেখবো যে ব্রাউজার হিসেবে কিন্তু এই যে ক্রোম আছে, তারপর হচ্ছে ফায়ারফক্স আছে, ঠিক আছে? এরকম দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার আছে। তো সব থেকে বেশি ইউজ হয় গুগল ক্রোম অথবা ফায়ারফক্স, এই দুইটাই সব থেকে বেশি ইউজ হয়। এই ব্রাউজারগুলো দিয়ে কি করা যায়? এই ব্রাউজারগুলো হচ্ছে এক একটা কম্পিউটারের অথবা মোবাইলের অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে কি করা যায়, এই যে এইখানে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে, এই রিকোয়েস্টটা পাঠানো যায়, মানে আমরা যে কোনো একটা ইউআরএল এ যেতে পারবো। তো আমরা যদি ফায়ারফক্স এই ব্রাউজারটা ওপেন করি তাহলে দেখা যাচ্ছে আমরা এইখানে মোটামুটি এইরকম একটা ইন্টারফেস পাবো, যেখানে তেমন কিছুই থাকে না। তোমরা হয়তো নতুন অবস্থায় ইনস্টল করলে এখানে অনেক কিছু থাকে, বাট আমার মানে নিউ ট্যাবের মানে পেজটাকে এখানে ব্ল্যাঙ্ক করা আছে, যার কারণে কিছু আসতেছে না। আচ্ছা, তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে ইন্টার ইউআরএল নামে একটা অপশন আছে, ঠিক আছে, যে ইন্টার অ্যাড্রেস। তো এইখানেও কিন্তু সেম জিনিসটাই ছিল যে ইন্টারে ইউআরএল অথবা অ্যাড্রেস, তার মানে যে কোনো আমাদের একটা অ্যাড্রেস লাগবে। তো অ্যাড্রেসের ব্যাপারে অনেক কথা আছে, বাট আমরা সিম্পলি যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা coderitSolution.com, এই যে আমরা একটা অ্যাড্রেসে যাচ্ছি, ঠিক আছে? তো এই অ্যাড্রেসে গেলে দেখা যাচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা চলে আসতেছে। বুঝাইতে পারছি? মানে আমি ব্রাউজারকে বললাম যে আমি কোডারাইটি সলিউশনে যাব এবং সেখানে কি আছে সেটা আমি দেখতে চাই। সে কি করলো, এখানে সেম ভাবে ওই ইউআরএল এ চলে গেল, সার্ভারে চলে গেল, এবং সার্ভার থেকে এই যে এই রিকোয়েস্টের মাধ্যমে সার্ভার থেকে ডাটা নিয়ে এসে আমার কাছে কি করলো, শো করলো রেসপন্সটা। বুঝাইতে পারছি? এখন আমি যদি এইখানে দেখা যাচ্ছে যে অন্য একটা পেজে যাই, এখানে দেখা যাচ্ছে আমি আবার আরেকটা ইউআরএল এ গেলাম, আমার এখানে ব্রাউজার লোড নিল, তার মানে কি তার কাছে সেটার জন্য রিকোয়েস্ট করলো, ব্রাউজার দেখলো যে হ্যাঁ সে কোনটা দেখতে চাচ্ছে, সেইটা সে রেসপন্স আকারে আমাদের এখানে পাঠাইলো এবং আমরা সেটা দেখতে পাইলাম। এটা কি বুঝতে পারছি? এরকম প্রত্যেকটা ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটে যাই না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কি থাকে, ইউনিক ইউআরএল থাকে, যেটা একটা সাইটের সাথে আরেকটা সাইটের কখনোই মিল থাকবে না। এটা কখনোই কোনো সাইটের সাথে একটার সাথে আরেকটার মিল থাকবে না। বোঝা গেছে? যেমন আমরা যদি google.com এ যাই, google.com আমরা জানি এটা একটা ওয়েবসাইট, বাট এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আমাদের কি করে, সার্চ ইঞ্জিনের কাছে আমাদের বিভিন্ন ধরনের ডাটা কি থাকে, জমা থাকে। আমরা যেটার জন্য রিকোয়েস্ট করি বা যেটা দেখতে চাই, তারা কি করে আমাদেরকে তাদের ডাটাবেস থেকে নিয়ে আসে আমাদের কাছে সার্চ করে দেখায়। এখানেও যদি আমি কোডারাইটি সলিউশন লিখে যদি আমি সার্চ করি তাহলেও দেখা যাচ্ছে যে তারা আমাদের পেজগুলোকে অথবা আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু নিয়ে আসতেছে। বুঝাইতে পারছি? এখানে দেখা যাচ্ছে গুগল ম্যাপের লোকেশন থেকে শুরু করে এই যে আমাদের দুইটা অফিস আছে, একটা হচ্ছে ফুলবাড়িতে আর একটা হচ্ছে মাদিলাহাটে, আমরা যেভাবে অ্যাড করছি সেভাবেই কিন্তু সে সার্চ রেজাল্টে দেখাচ্ছে।
বুঝাইতে পারছি? তার মানে এই ডাটাটা তার কাছে আছে, যে কোডারিটি সলিউশন লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমাকে এই জিনিসপত্রগুলা দেখাইতে হবে। এই যে আমাদের অটোমেটিক ভাবে লিঙ্কডইন, তারপর ফেসবুকের যে পেজ আছে, সব জিনিসপত্রগুলা একটার পর একটা নিয়ে আসছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে সম্ভবত আমাদের একটা ইউআরএল নিয়ে কাজ করতে হবে, যে ইউআরএল এর মধ্যে আমরা যেটা দিব ওই ইউআরএল এ যদি কেউ যায় তাহলে তাহলে কি হবে, আমরা যেটা দেখাইতে চাচ্ছি সেইটা চলে আসবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে ইউআরএল এ যাওয়ার পরে যে ডিজাইনটা আসতেছে অথবা যে জিনিসপত্রগুলো আসতেছে, এই জিনিসপত্রগুলা কিভাবে তৈরি করে, এটাই তো আমাদের প্রথম কাজ, তাই না? যে আমরা এগুলা তৈরি করতে পারি কিভাবে। আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারছি? ওয়েবসাইট বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা এগুলা সব ভুলে যাব, আমরা আগে দেখব যে আমরা এইরকম একটা করে পেজ কিভাবে বানাতে পারি এবং সেগুলা কিভাবে কাজ করে। বোঝা গেছে? আচ্ছা, তো এইখানে এক একটা পেজ মানে হচ্ছে এক একটা ফাইল, ঠিক আছে? আমরা অ্যাজ এ ফাইল আকারে চিন্তা করতে পারি যে এক একটা ফাইলে এরকম এক একটা পেজের ডিজাইন অ্যাড করা আছে, যেই ফাইলে যাচ্ছে সেই ফাইলের মধ্যে যা আছে সেটা চলে আসতেছে। আমরা ফাইল সম্পর্কে মোটামুটি জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ফাইল হতে পারে। আমরা যদি ক্লাস 1 এর ভিতরে গিয়ে এইখানে দেখা যাচ্ছে আমরা যদি নিয়ে যাই, তাহলে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এই কম্পিউটারে কি কি টাইপের ফাইল তৈরি করা যাবে এইটা আমরা দেখতে পাবো। এখানে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো, তারপর শর্টকাট তৈরি করতে পারবো। এখানে যে মাইক্রোসফটের যে ব্যাপারগুলো আসতেছে, গুগল ডক্সের যেগুলো ব্যাপার আসতেছে, এগুলো আমার পিসিতে ইনস্টল করা দেখে আসতেছে। কারো পিসিতে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে এগুলা এখানকার এগুলো একটা আসবে। এরপর এখানে উইন্ডার আর্কাইভ এটা যেটা আসতেছে, এটা আসার কারণ হচ্ছে এই উইন্ডার নামে আমার একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, যার কারণে এই ফাইলটা আমি তৈরি করতে পারতেছি। সম্ভবতই মানে শুধু বেসিক ভাবে কি থাকতে পারে সবার কম্পিউটারে, যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে এই যে এই টেক্সট ডকুমেন্ট আর এইখানে শর্টকাট আর এই ফোল্ডার, এই তিনটা অপশন থাকতে পারে। এবং সফটওয়্যারের উপর ভ্যারি করে দেখা যাচ্ছে এর থেকেও বেশি অপশন থাকতে পারে। তার মানে বিভিন্ন সফটওয়্যার তাদের নিজস্ব ফাইল পত্রগুলা আলাদা আলাদা করে তৈরি করার জন্য অ্যাক্সেস দেয়। বুঝাইতে পারছি? তো যারা হয়তো মাইক্রোসফট অফিস সম্পর্কে জানি তাদের হয়তো এটা মানে খুব ভালো একটা ধারণা আছে যে আমরা এখানে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, ঠিক আছে, স্লাইড ফাইল, ঠিক আছে, পাওয়ার পয়েন্টের ফাইল আমরা কিভাবে তৈরি করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করব। কি করব? একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করব। তাহলে দেখব যে এরকম একটা ফাইল আমাদের চলে আসবে, যেটা একটা টেক্সট ফাইল। আচ্ছা, এইখানে আমি এই জিনিসটাকে একটু মানে ইয়া করে রাখি, এইখানে এটাকে উঠাই দিচ্ছি। তো দেখা যাচ্ছে যারা একদম নতুন, মানে হয়তো ওয়েব ডিজাইন নিয়ে কাজ করিনি বা ওয়েব ডিজাইন সম্পর্কে আমাদের আইডিয়া নাই, ঠিক আছে, সম্ভবতই দেখা যাচ্ছে যে আমরা একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করলে এইখানে এরকম একটা ফাইল আসবে যেখানে শুধু ফাইলের নামটা থাকবে। আমি যদি এখানে আরেকটা ফাইল তৈরি করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি করলাম, এটার আইকন আর এটার আইকন কিন্তু একদম ভিন্ন, আলাদা দেখাচ্ছে। আমি যদি এটাকে বড় করি তাহলে বুঝতে পারবো। এই যে আমি এখানে ভিউটাকে বড় করে দিলাম। আচ্ছা, উইন্ডোজ 10 ইউজ করি না, মানে উইন্ডোজ 10 অথবা 11 ইউজ করি না, অন্য কোনো উইন্ডোজ ইউজ করি, এরকম কেউ আছে? 7 ইউজ করো? আর মানে 10 অথবা 11 ছাড়া অন্য কোনো কিছু কেউ? উইন্ডোজ বুঝি তো? আচ্ছা, তাহলে সবার মোটামুটি উইন্ডোজ 10 এ এখন, ঠিক আছে, তাহলে সমস্যা হওয়ার কথা না, সবকিছু আমার সাথে মিলে যাবে। উইন্ডোজ 11 হইলেও খুব একটা সমস্যা হবে না, একই রকম আছে আর কি। তো এইখানে আমরা কি করলাম, দুইটা ফাইল তৈরি করলাম, কিন্তু দুইটা ফাইলের চেহারা কিন্তু আলাদা এবং নামগুলোও কিন্তু আলাদা, ঠিক আছে। এখানে যদি আমরা আরো অন্য কোনো ফাইল তৈরি করার চেষ্টা করি, যেমন এইটা একটা ফাইল তৈরি করলাম, এইটারও কিন্তু ডিজাইনটা আলাদা, দেখতে আলাদা ফাইল, তার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফাইল। এখন কথা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের জন্য ফাইল তৈরি করব, তাহলে এই ফাইলটা কেমন হবে? বোঝা গেছে? তো ওয়েবসাইটের জন্য আমরা যে ফাইলটা তৈরি করব,
সেটার ফাইলের নাম কিন্তু আলাদা হবে, সেটার চেহারাও আলাদা হবে, এগুলার মতো না। এখন কথা হচ্ছে এইখানে এই যে আমরা উপরে একটা অপশন দেখব, সেটা হচ্ছে ভিউ নামে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে আমরা একটা ফাইল নেম এক্সটেনশন, তার মানে আমরা এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছি এই ফাইলগুলোর সাথে প্রত্যেকটার এক্সটেনশন থাকে, ঠিক আছে না? এক্সটেনশন তো বলতে বোঝায় যে আসলে একই জিনিস বা একই ধরনের নাম হতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের টাইপ হচ্ছে মানে আলাদা আলাদা নাম হতে পারে কিন্তু তাদের টাইপ হচ্ছে সেম। ব্যাপারটা বোঝা গেছে? তাদের টাইপটা হবে সেম। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ফাইল নেম এক্সটেনশন এটা থেকে একটা চেক দিই, মানে এখানে চেক দিতে হবে, চেক দিয়ে দিতে হবে, তাহলে দেখবো যে আমাদের ফাইলের নামগুলোর সাথে সাথে কোনটা কি টাইপের ফাইল এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এদের টাইপগুলা ভিন্ন, যার কারণে কিন্তু দেখতেও ভিন্ন ভিন্ন লাগতেছে। বুঝাইতে পারছি? ঠিক সেম ভাবে আমরা যদি কোনো একটা অডিও ভিডিও ফাইলে যাই, আমি যদি এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও ফাইলে যাই, এগুলো আমার এগুলা ভিডিও ফাইল, তো এগুলোর নামগুলো অনেক বড় বড়, তো আমি নামগুলোকে একটু ছোট করে দিই। এই যে নামগুলোকে আমি ছোট করে দিলাম। তো এইখানে এগুলা হচ্ছে আমার ভিডিও ফাইল। তো ভিডিও ফাইলের এই যে চেহারা আর এগুলার চেহারা আলাদা না? এবং এইখানে দেখা যাচ্ছে এই যে সবার শেষে কি আছে, ডট এমকেভি, এটাতে কি আছে ডট টিএক্সটি, এটাতে কি আছে ডট ডিওসিএক্স, এটাতে কি আছে পিপিটিএক্স। তার মানে প্রত্যেকটার কিন্তু টাইপ আলাদা। আমি কি বুঝাইতে পারছি? আমরা যদি কোনো একটা অডিও ফাইলে যাই তাহলে দেখবো সেই অডিও ফাইলের এক্সটেনশন ভিন্ন থাকবে, ঠিক আছে, সেটার ফাইল টাইপ থাকবে MP3। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমাদের ফাইল টাইপ একদম ভিন্ন ভিন্ন। এটা বোঝাচ্ছি এই কারণে দেখা যাচ্ছে প্রথম অবস্থায় ফাইল তৈরি করে যারা একদম নতুন আসছি তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে যে আমরা এক্সটেনশন ঠিক করে নিয়ে কিন্তু কোড করার ট্রাই করতেছি, দেখবো যে আমাদের কাজ হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে এই ওয়েবসাইটের জন্য আমাদের কি টাইপের ফাইল তৈরি করতে হবে? আমাদের ফাইল টাইপ তৈরি করতে হবে HTML, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা যে টেক্সট ডকুমেন্টটা তৈরি করব, আমরা এখান থেকে যে টেক্সট ডকুমেন্টটা তৈরি করব নিউ, এরপরে দেখবো যে আমরা এইখানে কি করতে পারি, আমাদের এইটাকে আমরা রিনেম করতে পারি। এই যে এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে কি করতে পারবো, রিনেম করতে পারবো। তো রিনেম করে এইখানে কিন্তু এই যে আমরা কিন্তু এক্সটেনশন আসতে পারতেছি, তার মানে মাঝখানে কিন্তু একটা ডট থাকবেই। ডটটা কি করে দিবে, এক্সটেনশনটাকে সেপারেট করে দিবে যে এই ফাইলটা কোন টাইপের ফাইল। তো আমরা সবার লাস্টে এখানে লিখবো যে ডট HTML। বুঝাইতে পারছি? এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখবো যে আমি আসলেই ফাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি কিনা সেটাকে তারা কনফার্ম করতে বলতেছে। আমি এখানে কনফার্ম করে দিব, তাহলে দেখবো যে আমাদের ফাইলের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমাদের ফাইলের টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে সবার কম্পিউটার ভেদে এই যে আইকনটা, এটার আইকনটা মানে এই যে চেহারাটা ভিন্ন রকম আসতে পারে। আমার এখানে মোজিলা ফায়ারফক্স সিলেক্ট করা ডিফল্ট ব্রাউজার হিসেবে, যার কারণে কিন্তু এই ধরনের আইকন চলে আসছে। আমি যদি এইখানে এটাকে চেঞ্জ করে এই যে ওপেন উইথ থেকে এটাকে যদি আমি গুগল ক্রোম করে দিই, আচ্ছা অলওয়েজ করে দিতে হবে, ঠিক আছে। এখানে যদি আমি ওপেন উইথ থেকে চুজ অ্যানাদার অ্যাপ থেকে আমি যদি এখানে গুগল ক্রোম করে দিয়ে এখানে যদি ওকে দেই, আচ্ছা অলওয়েজ চেক দিতে হবে। এখানে যদি দিয়ে দেই তাহলে দেখবো যে ফায়ারফক্সের প্রতি ইমোশন কাজ করতেছে। আচ্ছা, তো এখানে যখন আমি ব্রাউজারটাকে চেঞ্জ করে দিলাম তখনই কিন্তু সেই ব্রাউজারের আইকন অনুযায়ী কিন্তু এই ফাইলের আইকনটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসে অলওয়েজ ফায়ারফক্সটা ইউজ করব, ঠিক আছে, কারণ ফায়ারফক্সের আমার যে ইন্সপেক্ট এলিমেন্ট সিস্টেমটা আছে আমাকে এটা ভালো লাগে আর কি, যার কারণে ফায়ারফক্সটা ক্লাসে ইউজ করব, ঠিক আছে। তোমরা চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারো, বাট কারো যদি ফায়ারফক্স ইউজ করতে ইচ্ছে করে তাহলে এখান থেকে কি করব, ওপেন উইথ থেকে এখানে চুজ অ্যানাদার অ্যাপ, এখান থেকে ফায়ারফক্স সিলেক্ট করে অলওয়েজ চেক দিয়ে তারপরে ওকে দিলে দেখা যাবে যে সেম এই ধরনের আইকন চলে আসবে।
বুঝাইতে পারছি? আচ্ছা, এখন দেখা যাচ্ছে অবশ্যই তার আগে এই দুইটাকে ইনস্টল করে নিতে হবে। এই দুইটা ইনস্টল করা খুব জটিল কিছু না, ডিফল্ট ভাবে ইনস্টল করা থাকে। আমরা এই যে google.com এ গেছিলাম না, google.com, এইখানে গিয়ে যদি আমরা ফায়ারফক্স লিখে যদি আমরা সার্চ করি তাহলেই দেখবো যে ফায়ারফক্সের ওয়েবসাইট চলে আসবে এবং এইখানে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, হোম পেজে ডাউনলোডের অপশন, কোথায়? এখানে। ও আচ্ছা আচ্ছা, এখানে আলাদা ভার্সন দিচ্ছে। আগে ডাইরেক্ট উপরে ডাউনলোডের অপশন ছিল, এখানে এখন এই যে ডেস্কটপ মোবাইল। যাই হোক, তো এখান থেকে দেখা যাচ্ছে যে ডাউনলোড ফর ডেস্কটপ, এটাকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, সফটওয়্যার ইনস্টল করা একদম ইজি। তো যদি কারো কোনো সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে পাশে যে থাকবে তার কাছ থেকে বুঝে নেব। আচ্ছা, তাহলে ব্রাউজার সম্পর্কে আমাদের আলোচনা মোটামুটি শেষ। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে এই যে এই ফাইলটা আমরা যে তৈরি করলাম, এইটাকে আমরা যদি এইখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে ওপেন দেই তাহলে আমাদের ব্রাউজারে কি হবে, এই যে টেক্সট ডকুমেন্টটা আমাদের কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তার মানে এটাও কিন্তু আমাদের একটা অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের লোকাল কম্পিউটার অ্যাড্রেস যে আমাদের ফাইলটা কোথায় আছে। আর এই যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের একটা সার্ভারের অ্যাড্রেস, ডোমেইন অ্যাড্রেস, যেখানে আমাদের ফাইলগুলো রাখা আছে। কারণ আমার এই কম্পিউটারে এইটা যদি কাউকে আমি দেই তাহলে কি তার কম্পিউটারে সেটা পাবে? সেটা তো পাবে না। তার মানে এটাকে আমাদের কোনো একটা সার্ভারে আপলোড করতে হয় যেখান থেকে সবাই যাতে অ্যাক্সেস করতে পারে। আর এখন আমরা কি করব, আমাদের কম্পিউটার থেকে আমাদের যে ফাইলগুলো আমরা তৈরি করব সেগুলোকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো এবং সেটাকে আমরা কি করব, ওপেন করলে কি হবে, আমাদের ডিফল্ট ব্রাউজার যেটা সিলেক্ট করা থাকবে সেই ব্রাউজারের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, যখন আমরা ফাইল তৈরি করে ফেললাম এক্সটেনশনটা অবশ্যই ভালো করে চেক দিব। যদি এক্সটেনশন শো না করে তাহলে ভিউ থেকে আমরা এখান থেকে এটাকে চেক দিয়ে দিব। বুঝা গেছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই ফাইলের ভিতরে আমাদের এখানে অ্যাক্সেস করতে হবে। আমি যখন এটাকে ওপেন করতেছি তখন আমি কি পাচ্ছি, আউটপুট অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে এই ফাইলের মধ্যে কি আছে। বাট আমার কিন্তু দরকার হচ্ছে এই ফাইলের ভিতরে আমাকে ইনপুট দিতে হবে, আর ওই ইনপুটের আউটপুট যাতে আমি এখানে দেখতে পাই। এখন আমাদের নতুন একটা কনসেপ্ট চলে আসবে, সেটা হচ্ছে যে এডিটর। এডিটর আমাদেরকে যেটাতে হেল্প করবে সেটা হচ্ছে এই ফাইলের মধ্যে কোনো কিছু ইনপুট দিতে হেল্প করবে। বুঝাইতে পারছি? আমরা এই ফাইলের ভিতরে কোনো কিছু লিখবো, এটাকে আমাদের হেল্প করবে এডিটর। তো আমাদের উইন্ডোজেই ডিফল্ট একটা এডিটর থাকে, সেটা হচ্ছে যে নোটপ্যাড। তো এটা আমাদের একটা এডিটর, এইখানে আমরা সুন্দর করে নোট করে রাখতে পারি। তো এই এডিটরের ভিতরেও কিন্তু আমরা চাইলে আমাদের ফাইলগুলোকে এডিট করতে পারবো। তো এডিট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে আমরা এই ফাইলটাকে ড্র্যাগ করে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমরা দেখবো যে উপরে আমাদের ফাইলের নেমটা চলে আসবে। এই যে এখানে নামটা চলে আসছে যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট এইচটিএমএল। তার মানে এই ফাইলটা কি হয়েছে, আমার এডিটরের ভিতরে এখন কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এখানে হ্যালো লিখি, ঠিক আছে, এখানে কি লিখলাম, হ্যালো লিখলাম, এরপর আমি যদি এটাকে সেভ দিই তাহলে দেখবো যে এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে একটা স্টার মার্ক দেখায় যে হ্যাঁ এখানে কোনো কিছু চেঞ্জ হয়েছে, বাট সেটাকে সেভ করা হয়নি। যখনই আমরা এখানে দেখা যাচ্ছে যে হ্যালো লিখলাম, লিখে আমি এখান থেকে সেভে ক্লিক করলাম তখন কিন্তু স্টারটা চলে যাচ্ছে, তার মানে ফাইলটা আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটা যেটা আমার ওপেন করা ছিল এটাকে যদি আমি এখানে রিলোড দিই, এই যে এটা হচ্ছে রিলোড বাটন, তাহলে এখানে আমি ওই ফাইলের ভিতরে যা লিখছি তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ব্যাপারটা মজার না? আমরা একটা ফাইল তৈরি করলাম, সেই ফাইলের ভিতরে আমরা আবার কি ওপেন করতে পারতেছি এবং সেটার ভিতরে আমরা যেটা দিচ্ছি সেটাকে আমরা এখানে আউটপুট হিসেবে কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে এখন আমাদের এই যে ভিতরে আমরা যা দিব, এইটা মানে ভিতরে আমরা যা দিব এই জিনিসপত্রগুলো আমরা এখন দিতে পারবো। একদম সহজ একটা ব্যাপার যে আমরা ফাইল তৈরি করতে পারছি, সেটার ভিতরে যা ইচ্ছা লিখতে পারতেছি এবং সেটাকে আমরা আউটপুটে দেখতে পারতেছি। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে
এই যে আমরা এইরকম একটা আউটপুট পাবো বা বিভিন্ন জিনিসপত্রগুলো সাজায় গুছায় দেখাবো, এটার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। ব্যাপারটা বোঝা গেছে? এখানে যেমন তেমন করে আমরা শুধু যদি হিজিবিজি লিখে দেই তাহলে কিন্তু জাদুর মতো করে এখানে কোনো কাজ হবে না। এখানে অবশ্যই নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে লিখতে হবে। তাহলে কি হবে, আমরা অ্যাকচুয়াল একটা যে জিনিসটা করতে চাচ্ছি সেটার একটা আমরা ভালো আউটপুট পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে আমরা নর্মালি যে টেক্সটটা লিখলাম সেটা এতটুকু দেখাচ্ছিল, তাই না? আমি অবশ্য জুম করছিলাম, এতটুকু দেখাচ্ছিল ছোট। এখন এটাকে যদি আমরা এভাবে একটু লিখি, এইচ অন দিলাম, হ্যালো দিলাম, এখন যদি আমি সেভ দিই, এখন যদি রিলোড দিই, তাহলে দেখবো যে আগের থেকে কি চেঞ্জ হয়েছে না? তার মানে হচ্ছে আমি যদি এইখানে উপরে সাপোজ ইন্টার দিলাম, উপরে একটা লেখা লিখলাম, এটাও যত বড় দেখতে, এটাও কিন্তু তত বড় দেখতে। সেভ দিয়ে দিচ্ছি আমি, এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এটা ছোট দেখাচ্ছে, আবার এটা কিন্তু বড় এবং মোটা দেখাচ্ছে। তার মানে বোঝা গেল যে এই জিনিসটার একটা পাওয়ার আছে। এখানে আমরা যেটা লিখছি এটার একটা পাওয়ার আছে। ব্রাউজার কিন্তু এই জিনিসটাকে চিনে, বাট এটাকে চিনতেছে না। ব্যাপারটা বোঝা গেছে? তো আমাদের HTML-টার কথা যদি আমরা ভাবি, আমরা যদি গুগলে সার্চ করি যে HTML, ঠিক আছে, মানে আমরা যেই নামে ফাইল তৈরি করছি অ্যাকচুয়ালি, এই যে এখানে ফাইল এক্সটেনশন যে নামে আমরা তৈরি করছি, এইখানে এরা কি বলতেছে যে HTML হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তার মানে এই যে আমরা যে নামে ফাইলটা তৈরি করছি এটা নর্মাল কোনো কিছু না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার এক্সটেনশন হচ্ছে .html। ওকে, আচ্ছা, তো এই জিনিসটার ফুল মিনিং কি? এই জিনিসটার ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটাতে আমাদের কি তৈরি করা যায়, যে এটা একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা দিয়ে ডকুমেন্ট ডিজাইন করা যায়, ঠিক আছে, এবং সেটা ডিসপ্লে হয় কিসের মধ্যে? ওয়েব ব্রাউজারের মধ্যে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে আমাদের এখানে ডিসপ্লে হচ্ছে কিসের মধ্যে? ওয়েব ব্রাউজারের মধ্যে। এবং এটা একটা ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদেরকে হেল্প করবে কি করতে? একটা ওয়েবসাইটের ব্রাউজারের লেআউট মানে ডিজাইনটা কেমন হবে, একটা ইউআরএল-এ গেলে বা একটা লিংকে গেলে দেখতে কেমন হবে সেই জিনিসটা তৈরি করতে আমাদেরকে হেল্প করবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে HTML। এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ এবং সেটা আমাদেরকে হেল্প করবে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি সেটার লেআউট ডিজাইন আমাদেরকে হেল্প করবে এবং সেটার আউটপুট আমরা ব্রাউজারের মধ্যে দেখতে পাবো, অন্য কোথাও দেখতে পাবো না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে এডিটরটা নোটপ্যাড ইউজ করতেছি, এই এডিটরটা খুবই বেসিক একটা এডিটর। এ আসলে শুধু টেক্সটকে চিনে, এ আসলে কোনো কোডকে চিনে না। মানে এটা যে একটা HTML এর কোড, এই কোডটাকে সে চিনতে পারে না। যার কারণে দেখা যাচ্ছে আমরা যদি এই ব্রাউজারটা ইউজ করি, না এডিটরটা ইউজ করি, তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমাদের কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমাদের কোডের স্ট্রাকচারে যদি কোনো ভুল থাকে তাহলে আমরা সেই জিনিসটা ধরতে পারবো না, বুঝতে পারবো না। যার কারণে আমাদেরকে এমন একটা এডিটর ইউজ করতে হবে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোডগুলোকে সুন্দরভাবে দেখতে পাবো এবং কোনো ধরনের ভুল হইলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা যদি এখানে এডিটর লিখে যদি আমরা সার্চ করি তাহলে, আচ্ছা, এখানে আমাদেরকে কোড এডিটর লিখতে হবে যেহেতু আমরা কোড করব, না হলে বিভিন্ন ধরনের এডিটর চলে আসবে। তো এডিটরে যদি আমরা ক্লিক মানে সার্চ দেই কোড এডিটর লিখে, তাহলে দেখবো যে বিভিন্ন ধরনের কোড এডিটর আছে। তো সবার আগেই কিন্তু এখানে চলে আসছে যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, তারপর হচ্ছে অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস, আরো অনেকগুলা কোড এডিটর আছে। বুঝা গেছে? তো এখন কথা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমি যেটাকে প্রেফার করি, নোটপ্যাড প্লাস প্লাসটা খুবই ক্লিন একটা এডিটর, ঠিক আছে, যেটাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে এবং কোডকে খুব ভালোভাবে দেখা যায়। আর আমরা অন্যান্য যে এডিটরগুলো আছে এগুলা একটু অ্যাডভান্স লেভেলের। দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো কোড লিখি তাহলে দেখা যাচ্ছে তারা অটোমেটিকলি ক্লোজ করে দিবে, অটোমেটিকলি বিভিন্ন মানে ধরনের কোড জেনারেট করে দিবে, যেটা কি হবে আমাদের বেসিক স্ট্রিংটাকে নষ্ট করবে।
কারণ আমার প্রথম কথা হচ্ছে আমি যখন প্রথমে একটা কোড লেখা শুরু করব আমার বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমি একটা কোড শুরু করছি, দেখা যাচ্ছে আমি সেটাকে ক্লোজ করে নিই অথবা কোনো জায়গায় মিস্টেক করছি, সেটা যদি অটোমেটিক কোনো এডিটর যদি আমাকে করে দেয় তাহলে কিন্তু আমার সেই ভুলটা কখনোই ধরা পড়বে না। আমার কাছে মনে হবে সেটাই মনে হয় রাইট, আমি লিখলেই কাজ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এই জিনিসটা আমাদের মানে লং টাইমে অনেক খারাপ একটা ইফেক্ট পড়বে, মানে অভ্যাসটাকে খারাপ করে দিবে। যখন অন্য কারো কোড দেখতে যাব বা অন্য এক্সিস্টিং কোনো কোড দেখতে যাব তখন দেখবো যে আমি ভুল ধরতে পারতেছি না। ভুল ধরতে কেন পারতেছি না? কারণ আমি অটো কোডে ইউজ করছি সব সময়। আমি যেটা লিখছি আমাকে অটোমেটিক কোড তৈরি করে দিছে। ব্যাপারটা বোঝা গেছে? আমি কোনোদিন টাইপ করে করে কোড করিনি। তাহলে যে প্রবলেমটা হবে, আমি কিন্তু মানে দিন দিন ভুলে যাব। কোডের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আমি সহজে কোডের ভুলটা বের করতে পারবো না। আমি এটা প্রমাণ দেখাচ্ছি, ঠিক আছে? যেমন আমরা যদি প্রথমে সাবলাইনটা টেস্ট করে দেখি, ঠিক আছে? তো সাবলাইনের ক্ষেত্রেও সেম। আমরা এর আগে যেমন দেখছিলাম না যে আমাদের নোটপ্যাডের মধ্যে আমাদের এই ফাইলটাকে ড্র্যাগ করে যদি আমরা ফেলাই দিই তাহলে কি ওপেন হয়ে যাইতো না? ঠিক সেম ভাবে এটাকেও যদি আমি এখানে নিয়ে যেয়ে যদি ফেলাই দিই তাহলেও দেখবো যে এই ফাইলটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দেব। তো এইখানে দেখা যাচ্ছে এই যে আমার ভিতরে যা লেখা ছিল তা কিন্তু অটোমেটিক ভাবে চলে আসছে। তো আমি এইখানে এই যে H1 লিখছিলাম, সেম ভাবে আমি যদি আবার এখানে H1 লিখে যদি এন্টার দিই, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে আমার অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে গেল। মানে ক্লোজটা কিভাবে হয় এটা কিন্তু আমাকে জানতেই হলো না। আমি যখনই কোড লিখছি অটোমেটিক ভাবে কিন্তু আমার কোডটাকে ক্লোজ করে দিল। এটা কিন্তু আমার লং টাইমে কিন্তু অনেক বেশি ইফেক্ট করবে। কোনো কোডে যদি ভুল থাকে আমি কোডটার ভুলটা কিন্তু ধরতে পারবো না। বুঝাইতে পারছি? এই কারণে এখনই কেউ আমি যখন ইউজ করতে হবে তখন আমি বলবো, আমি নিজেও ইউজ করব, বাট ফার্স্ট টাইম এই ধরনের এডিটরগুলো আমরা অ্যাভয়েড করব। যারা হয়তো কাজ পারে তাদের ব্যাপার ভিন্ন, ঠিক আছে, বাট যারা পারি না একদম নতুন তারা এই এডিটরগুলো আপাতত ইউজ করব না। তাতে যে সমস্যাটা হবে অটোমেটিক আমাদের ক্লোজ মানে কোডগুলো ক্লোজ হয়ে যাবে এবং আমরা কিন্তু কোডের ভুল ধরতে পারবো না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আমি এখানে যদি HTML লিখে যদি এখানে এন্টার দেই অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এখানে HTML লিখে যদি ট্যাব দেই অটোমেটিক আমার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু আমি কখনোই কিন্তু এটাকে ভুল ধরতে পারবো না যে আমার আসলে কোথাও ভুল হচ্ছে কিনা, ঠিক আছে। তার মানে আমরা এই এডিটরগুলো ইউজ করব না এখন, আপাতত ইউজ করব না। যখন আমরা হয়তো কোনো টেমপ্লেট করব, বেসিক কোডগুলো শেষ হবে তখন আমরা ইউজ করব। আমি সেটা বুঝাই দেব। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। নোটপ্যাড প্লাস প্লাসে এরকম অটোমেটিক সবকিছু করা যায়, বাট বাই ডিফল্ট এরা এটা করে দেয় না। তো নোটপ্যাড প্লাস প্লাসে যদি আমরা সার্চ দিই তাহলে আমরা এই যে নোট প্লাস 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 ডট অর্গ এদের ওয়েবসাইটটা পাবো। এখান থেকে আমরা এটাকে কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো। তো এখানে একদম ইজি, জাস্ট লেটেস্ট ভার্সন যেটা আছে সেটাকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এখানে কি হয়ে যাবে, মানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি ফাইলগুলো দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের ডিফল্ট ভাবে যেভাবে আমাদের ইনস্টল করতে হয় আমরা সেভাবে এটাকে ইনস্টল করব। এটাকে জাস্ট ওপেন করব এবং ওপেন করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই যে এরকম আসবে। এখানে আমরা ইউজ করব, করলে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, যার কারণে কিন্তু মানে এটা আসতেছে। মানে যাদের ইনস্টল করা নাই তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না। তো আমি এখন দেখাবো যে এটাকে যখন আমরা ইনস্টল মানে ওপেন করব, ওপেন করার পরে অ্যাকচুয়ালি কেমন আসবে। আচ্ছা, আমি এটা মানে ফোল্ডারে দিয়ে দিই, এই যে ক্লাসের ফোল্ডার এটাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকেও সবাই ইনস্টল করতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই যে এখানে এটাকে আমার এখানে মানে পিন করা আছে। তো আমি এটাকে যদি একটু ওপেন করি, আচ্ছা আমার এখানে অনেকগুলো পেজ নেওয়া আছে, তো আমি এগুলোকে সবগুলোকে ক্লোজ করে দিই।
আচ্ছা, তো যখনই আমরা দেখা যাচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করবো, আমরা এখানে কিন্তু সার্চ করলেও পাবো যে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, এটাকে ওপেন করলে আমরা এরকম একটা আউটপুট পাবো। এটা একটা আমাদের খুব সিম্পল একটা এডিটর হবে, যেখানে আমরা দেখা যাচ্ছে কোডগুলোকে লিখতে পারবো। আর এটা ইনস্টল করলে দেখা যাচ্ছে আমরা আমাদের যে ফাইলটা আছে এইটার উপরেও যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। বুঝাইতে পারছি? এই অপশনটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে যখন আমরা এটাকে ইনস্টল করব। তো আমি যদি এটাকে ক্লিক করি তাহলে দেখবো যে আমার এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এই ফাইলটা কিন্তু এখানে কি হয়েছে, ওপেন হয়ে গেছে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা নতুন আরেকটা ফাইল তৈরি করি। যেমন আমরা সাপোজ ফাইলের নাম দিলাম যে কোডার আইটি solution.html। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমার ফাইলের নামের মধ্যে মাল্টিপল ওয়ার্ড থাকে, মানে কোডার একটা ওয়ার্ড, আইটি একটা ওয়ার্ড, সলিউশন একটা ওয়ার্ড, তাহলে অবশ্যই এখানে কি ইউজ করব, হাইপেন ইউজ করব, কখনো এখানে স্পেস দিব না। বুঝাইতে পারছি? স্পেস দিব না, হাইপেন ইউজ করব। আন্ডারস্কোর ইউজ করার চেষ্টা করব না, আন্ডারস্কোর না ইউজ করাটাই বেটার। এখানে ইউজ করব কি, হাইপেন ইউজ করব, মানে হচ্ছে এই যে মাইনাস সাইনটা এইটা। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে আমার এই নামে ফাইল তৈরি হয়ে যাবে। এইখানে আমি যদি এটাকে এখন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিই তাহলে আমার এখানে ফাইলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে আমার এখানে একটা ফাইল ওপেন আছে। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? ফাইল তৈরি করা, ফাইল এডিট করা এবং ফাইল মানে ক্রিয়েট করা, আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে ব্রাউজার মানে ব্রাউজারটাকে বুঝলাম যে ব্রাউজারটা কি। এরপরে আমরা দেখলাম যে আমাদের নিউ ফাইল মানে একটা ওয়েবসাইটের ফাইল তৈরি করার জন্য নিউ ফাইল কিভাবে তৈরি করে এবং html ফাইল কিভাবে তৈরি করে। বুঝাইতে পারছি? এরপর হচ্ছে এই ফাইলটাকে আমরা কিভাবে ব্রাউজারে কি করতে পারি, আউটপুট শো করতে পারি, মানে রান করতে পারি। ঠিক আছে, যে আমরা ফাইল আউটপুট, ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে এডিটর আমরা কোডের মধ্যে মানে ওই ফাইলের ভিতরে কিভাবে আমরা কোড মানে এডিট করতে পারি, মানে ওই ফাইলের মধ্যে আমরা লিখতে পারি এবং সেটাকে সেভ করে আমরা সেটার আউটপুটটা দেখতে পারি। এই জিনিসপত্রগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? যারা নতুন আছে তারা কি সবাই বুঝতে পারছি? আমি কিন্তু ধরবো এখন একদম নতুনকে একজন আনতে, একজন। আমি ইন্ডেক্স নামে একটা নতুন ফাইল তৈরি করব, তাহলে আমাকে কিভাবে তৈরি করতে হবে? প্রথমে কি করতে হবে? আচ্ছা, করলাম লেফট বাটন, নিউ, টেক্সট ডকুমেন্ট, তারপরে ফাইলের নাম। ওকে, ফাইলের নাম আমরা দিলাম যে index.html। আচ্ছা, পিছনে নতুন কে ছিল? একটু দাঁড়াই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে প্রসেসটা বললো বা ফাইলটা তৈরি হলো, এটা কি ঠিক আছে? সত্যি ঠিক আছে? কনফার্ম? আচ্ছা, এখন এই ফাইলের আমরা আউটপুট দেখবো কিভাবে? ওপেন করব। ওপেন করব। আচ্ছা, ঠিক আছে, বসুন। এরপরে পিছন থেকে নতুন কেউ? আলিফ আছে নতুন, দাঁড়াও। তুমি পারবা না? না, তানভীর তো মোটামুটি পারে, তানভীরকে ধরা যাবে না, ও পারবে। আচ্ছা, এই দিক থেকে নতুন কেউ? আচ্ছা
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। মেয়েগুলা ধরে নিয়ে গেছে। মেয়েগুলা ধরতে হবে। মেয়েগুলাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা মেয়েগুলা পরে ধরবে, কঠিন জিনিস ধরতে হবে। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে মোটামুটি এই পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার। আশা করি সমস্যা হবে না। আমি মানে এটা নিয়ে খুব বেশি আলোচনা করলাম এই কারণে যে প্রাথমিক অবস্থায় যারা নতুন আছে তাদের ফাইল তৈরি করতে অনেক ঝামেলা হয়। দেখা যাচ্ছে ফাইল ভুলভাল তৈরি করছে, কোড লিখতেছে কিন্তু ভাইয়া আউটপুট আসে না। ঠিক আছে, এই ধরনের সমস্যা হতে পারে। এই কারণে একটু মানে অনেক বেশি কথা বললাম, হয়তো যারা পুরাতন আছে বা যারা অলরেডি কাজ পারে তাদের হয়তো বিরক্ত লাগতেছে যে এটা নিয়ে এত কথা বলার কি আছে, সিম্পল জিনিস। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি সব বলেন। বেসিক থেকে যা কিছু লাগে সব কিছু। আচ্ছা এখন কথা হচ্ছে যে HTML অ্যাকচুয়ালি একটা পাওয়ারফুল জিনিস, এতক্ষণ কিন্তু আমরা দেখছি, কারণ এটা একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে তার ভিতরে একটা পাওয়ার থাকবে এবং কম্পিউটার তার কথা শুনতে বাধ্য, তাই নয়? কম্পিউটার তার কথা শুনতে বাধ্য, কারণ এটা একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা প্রথম আমরা দেখছিলাম যে আমরা যদি এখানে হ্যালো লিখি আর এইখানে যদি আমরা এজ অন দিয়ে যদি আমরা হ্যালো লিখি তাহলে কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। দুইটাকে ব্রাউজার দুইভাবে চিনতেছে, একটা বড় ভাই একটা ছোট ভাই। ঠিক আছে, এর পাওয়ার বেশি। তো এইরকম দেখা যাচ্ছে টেক্সট ফরম্যাট লেখার জন্য মানে একটা টেক্সটকে প্রেজেন্ট করার জন্য HTML এর এইগুলাকে বলা হয় এক একটা ট্যাগ, এবং কি কি ট্যাগ আছে আমরা এই জিনিসপত্রগুলো আজকে দেখব। আচ্ছা প্রথম হচ্ছে আমরা এখানে একটা ট্যাগ যখন শুরু হয়, এই ট্যাগের শুরুতে একটা কি থাকবে, লেস দেন থাকবে, ওই ট্যাগের নাম থাকবে এবং একটা কি থাকবে, গ্রেটার দেন থাকবে। তার মানে হচ্ছে এখানে একটা ট্যাগ কি হলো, শুরু হলো। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটা কি কি বলা হয়, ট্যাগ। এই ট্যাগটা শুরু হবে লেস দেন দিয়ে, ট্যাগের নামটা থাকবে, তারপরে এখানে কি হবে, গ্রেটার দেন থাকবে। তার মানে আমি যদি এখানে আশিক লিখি, এখানে শেষ করি, আর এখানে যদি লিখি যে আশিক ভাই, তাহলে কি আসলেই কাজ হবে? আমার নামের কোনো পাওয়ার নাই। এ বড় আশিক আছে, বড় আসছে কারণ ক্লোজ করেন নাই। সেটা ঠিক আছে, কিন্তু আসছে তো নাকি? আচ্ছা ঘটনা হচ্ছে ব্রাউজার এক্সিস্টিং যে ট্যাগগুলো তৈরি করা আছে, মানে HTML ওরা যখন ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে ব্রাউজারের মধ্যে কিন্তু সেই জিনিসপত্রগুলো দিয়ে দিছে যে এই যে এটা হচ্ছে এজ ওয়ান, এটা যদি কেউ কখনো লিখে তাহলে তোমাকে এমনটা দেখাতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এমনটা কি করতে হবে, দেখাতে হবে। তার মানে ওরা কিন্তু এই জিনিসটাকে চিনে। আমি যদি এখানে ক্লোজ করে দিই, সিম্পলি দেখে, তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। এটার ক্ষেত্রে কিন্তু এখন কাজ করতেছে না, কারণ এটাকে কিন্তু ব্রাউজার চিনে না। কিন্তু আমি চাইলে কিন্তু আমার এই নাম দিয়েও আমি ট্যাগ বানাইতে পারবো, এটাও সম্ভব। ঠিক আছে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারকে চিনাই দিতে পারবো যে আশিক নামে একটা নতুন ট্যাগ আসবে এবং এই ট্যাগটা কেউ যদি ইউজ করে তাহলে এই ধরনের একটা আউটপুট দিতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো আমরা দেখাইতে পারবো। তো ওটা হচ্ছে মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে যে HTML এর অনেক ট্যাগ তৈরি করা আছে যেগুলা দেখা যাচ্ছে ব্রাউজার চিনে, ব্রাউজারের ভিতরে সেই জিনিসপত্রগুলো বিল্ট ইন দিয়ে দেওয়া থাকে এবং আমরা যদি সেগুলা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে সেটার আউটপুটটা আমাদেরকে দেখায়। আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা ট্যাগ যখন শুরু হবে সেই ট্যাগটার কি হবে, শেষ হবে। তো শেষ হওয়ার ক্ষেত্রেও সেম, মানে প্রথমে যা ছিল শেষেও তা থাকবে, বাট এখানে একটা স্ল্যাশ থাকবে। এই যে যখন আমি স্ল্যাশটা দিছি তখন কিন্তু এই যে দুইটা কিন্তু মার্ক হয়ে গেছে, এখানে কি হয়ে যাচ্ছে, মার্ক হয়ে যাচ্ছে যে এইটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ হতে পারে, একটা ট্যাগের ভিতরে মাল্টিপল আরেকটা ট্যাগ থাকতে পারে। সো যেটা সবার আগে শুরু হবে সেটা সবার শেষে শেষ হবে। ঠিক আছে, যেমন আমি এটার ভিতরে যদি একটা ট্যাগ শুরু করতে চাই তাহলে আমাকে লেস দেন গ্রেটার দেন দিতে হবে, মাঝখানে কি দিতে হবে, ট্যাগের নামটা দিতে হবে। তো আমি এখানে দিলাম যে আই। ঠিক আছে, আর এটাকে আমাকে কি করতে হবে, মানে যেটা ভিতরে শুরু হবে সেটা ভিতরেই শেষ হয়ে যাবে, সবার প্রথমে যেটা শুরু হবে সেটা সবার শেষে শেষ হবে।
ব্যাপারটা বুঝাইতে পারছি? তার মানে এটা আমি ভিতরে শুরু করছি, এটার ভিতরেই শেষ করতে হবে, এবং যেটা বাইরে করছি এটা সবার শেষে ক্লোজ হবে। বুঝাইতে পারছি? এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে এটা একটু বাঁকা হয়ে গেছে, তার মানে আইতে হচ্ছে ইতালিক টেক্সট। ঠিক আছে, আয়ের ভিতরে যেই জিনিসটা থাকবে সেটা আমাদের ইতালিক হয়ে যাবে। এটা কনসেপ্ট ক্লিয়ার? তার মানে যেটা শুরুতে শুরু হবে সেটা সবার শেষে শেষ হবে, এবং ভিতরে অনেকগুলা থাকতে পারে। তারা কি করবে? সেম স্ট্রাকচার ফলো করবে। এটার ভিতরে যদি আরেকটা ট্যাগ থাকে তাহলে কি হবে? এটার ভিতরেই কি হবে? ক্লোজ হয়ে যাবে, এবং এটার বাইরে যেটা ছিল সেটা বাইরেই শেষ হবে। এটা বোঝা গেছে? এখন আমরা দেখব যে কতগুলা হেডিং ট্যাগ আছে। আমরা যদি এজ অন দিই, আমরা এখানে দিলাম যে হেডিং অন, এটাকে আমরা কি করলাম? এখানে ক্লোজ করে দিলাম। এরপরে দেখা যাচ্ছে আমরা আবার সেম দিলাম h2, এখানে দিলাম যে হেডিং 2 আমরা এখানে শেষ করলাম। এখন যদি আমরা এখানে যে রিলোড দেই তাহলে দেখব যে এটা সবার থেকে বড়, এটা তার থেকে একটু ছোট। এরপরে আমরা যদি এখানে h3 দেই, হেডিং 3, তাহলে এখানে দেখব যে আমাদের এটা আরেকটু ছোট, এই যে আরেকটু ছোট হয়ে গেছে। এইভাবে আমরা হেডিং 6 পর্যন্ত নিতে পারবো। আমি এখানে কন্ট্রোল ডি প্রেস করলাম, মানে হচ্ছে আমি ডুপ্লিকেট করলাম, একটা লাইনকে কি করলাম? ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, সেম লাইনটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি প্রেস করে। তো এখানে আমি এখানে দিলাম কি? হেডিং 4, এখানে 4 চেঞ্জ করে দিলাম, এখানে দিলাম 5, এখানেও দিলাম 5, এখানেও দিলাম 5, এখানে দিলাম 6, এখানে দিলাম 6। এখন এটাকে যদি আমি 7 করে দিই, দেখতে পাচ্ছি যে এগুলার কালার আলাদা, এগুলার কালার আলাদা। তাহলে সম্ভবতই যদি কখনো আমরা ট্যাগ লিখি আর কালার যদি এরকম হয় তাহলে বুঝেই নিব যে আসলে যেটা আমরা লিখছি এটা ভুল লিখছি, ওইটা নাই। ঠিক আছে, এই ট্যাগটা নাই। আর এগুলা যেগুলা আছে, যেগুলা শুরু হবে শেষ হবে বা ট্যাগগুলা থাকবে, সেগুলার কালার হবে এইরকম। বুঝাইতে পারছি? আর যেগুলা থাকবে না সেগুলার কালার এরকম হবে, তার মানে আমি অবশ্যই কোনো কিছু একটা ভুল করছি। তো আমি এটাকে 5 করে দিলাম, এটাকে আমি কি করে দিলাম? 6 করে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই সেভ দিয়ে, এখন দেখবো যে এটা হচ্ছে সবার বড়, তারপর ছোট, তারপর ছোট, এরকম করে 6 পর্যন্ত বড় থেকে আমরা ছোট টেক্সট নিতে পারি। তার মানে আমাদের যদি খুব বড় টেক্সটের প্রয়োজন হয়, সেটা যদি আমাদের হেডলাইন রিলেটেড হয়, মানে টাইটেল রিলেটেড কিছু হয়, তাহলে আমরা কি দিব? এজ অন দিব। তারপর এজ, তার থেকে যদি ছোট দরকার হয় তাহলে আমরা h2 নিব, h3 নিব। এইভাবে আমরা ওয়েবসাইটের লেআউট সাজাবো। যেমন আমাদের এখানে যদি আমরা দেখি, এখানেও কিন্তু এই যে বড় একটা টেক্সট আছে, নরমাল টেক্সট আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে এইখানে আছে, এটাও কিন্তু একটা হেডিং, কিন্তু এটা সাইজটা কি? আরেকটু ছোট। ব্যাপারটা বুঝাইতে পারছি? তার মানে আমরা ওই অনুযায়ী কি করব? আমরা এই হেডিং গুলাকে ইউজ করব। এবং আমাদের নরমাল আমরা পেজের মধ্যে কখনো দিস ইজ এ টেক্সট, আমরা এইভাবে নরমালি খোলামেলা কোনো টেক্সট কখনো লিখবো না, কারণ ব্রাউজার এটাকে ধরতে পারবে না। ঠিক আছে, আমাদেরকে অবশ্যই কোনো একটা টেক্সট লিখলে সেটাকে অবশ্যই কোনো না কোনো একটা ট্যাগের মধ্যে লিখতে হবে। এবং ট্যাগ আমরা কিভাবে সিলেক্ট করব? এইটা কি ধরনের টেক্সট হবে এবং এটা কেমন দেখাবে, এটা কি কোনো নরমাল টেক্সট নাকি কোনো হেডিং টেক্সট, এইটার উপর বেস করে আমরা ট্যাগগুলোকে সিলেক্ট করব। তো এটা আমার একটা নরমাল টেক্সট, তো এটা যদি আমার নরমাল টেক্সট হয় তাহলে আমরা এখানে একটা ট্যাগ শুরু করব যেটা হচ্ছে পি। এই পি থেকে হচ্ছে প্যারাগ্রাফ, এটারও কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ব্রাউজার এটাকে চিনে। এখানে আমরা এটা কি করব? পিটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে, এখন যদি আমি সেভ দিই তাহলে দেখব এটা আগের মতো নরমাল যে টেক্সট ছিল এইটার মতোই দেখাবে। মানে এখানে আমি যদি খোলামেলা যদি একটা টেক্সট লিখি, দিস ইজ এ another new text, এটা যদি আমি লিখি, এটাও টেক্সট আমার, এটাও নরমাল টেক্সট। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবো যে দুইটাই সেম। তার মানে হচ্ছে নরমাল টেক্সটগুলো লেখার জন্য আমরা কি করব? অলওয়েজ প্যারাগ্রাফ মানে পি ট্যাগ ইউজ করব, বাট কখনো এরকম খোলামেলা আমরা লিখবো না। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই আর কি, যার কারণে পি ট্যাগটাকে তৈরি করা হয়েছে যে নরমাল টেক্সট লেখার জন্য এটাকে ইউজ করতে হবে। এবং এইখানে দেখা যাচ্ছে যে মানে খোলামেলা কোনো টেক্সট লেখা যাবে না।
কনসেপ্ট ক্লিয়ার? এই কয়টা ট্যাগ বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ লিখলাম। এখন এই যে এখানে আমাদের পুরোপুরি কি চলে আসছে, কোডের আউটপুট চলে আসছে, বাট আমরা চাইলে কিন্তু ব্রাউজার থেকেও আমরা কোডগুলোকে দেখতে পারবো। সেটার জন্য আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ভিউ পেজ সোর্স এখানে যদি আমরা যাই, তাহলে দেখবো যে আমার এখানে কি কি কোড আছে এটাকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই যে আমার এখানে কিন্তু কি কি কোড আছে এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি যা যা লিখছিলাম ঠিক সেম কোডগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে ট্যাগ সহ কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে HTML মানেই হচ্ছে HTML একটা নিজস্ব পেজের লেআউট ফরম্যাট আছে। আমরা চাইলে এভাবে এরকম করে খোলামেলা কোনো কিছু লিখবো না, ঠিক আছে? আমরা যদি গুগলে সার্চ করি যে HTML পেজ কোড স্ট্রাকচার লিখি যদি, তাহলে আমরা দেখব যে এই যে আমাদের এখানে একটা লেআউট চলে আসছে, ঠিক আছে? আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের HTML শুরু হচ্ছে, এখানে আমাদের HTML শেষ হচ্ছে, এখানে আমাদের হেড আছে, এখানে আমাদের বডি আছে। তো এই জিনিসটা আমরা এখন দেখব যে এইটা আমরা কিভাবে তৈরি করব। তো প্রথম হচ্ছে আমরা এই জিনিসপত্রগুলো দেখলাম, বাট আমরা আমাদের পেজগুলোকে আমরা মানে একটা HTML টেমপ্লেট বা একটা HTML ডকুমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বডি, মানে এই যে আমরা যে মানে যেটা আউটপুট দেখতে পাই এটা হচ্ছে একটা বডি। একটা ওয়েব পেজে কি হবে, বডি হবে। আর আমাদের মানে হাইট থাকবে, ইনভিজিবল কিছু জিনিসপত্র থাকবে, সেটাকে আমরা বলি যে হেড। মানে হেড হিসেবে আমরা ধরতে পারি যে এই যে আমাদের এখানে টাইটেলটা আছে, এখানে একটা আইকন আছে, এই জিনিসপত্রগুলোকে আমরা হেড বলতে পারি, ঠিক আছে? তো হেডের ভিতরে আমাদের কিছু জিনিসপত্র থাকবে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা আউটপুট হিসাবে যেটা পাবো সেটা আমাদের থাকবে কিসের মধ্যে, বডির মধ্যে থাকবে। তার মানে এইখানে আমরা যা আউটপুটে নিব এটাকে আমরা কিসের মধ্যে দিব, বডির মধ্যে দিব। তো একটা HTML ডকুমেন্ট শুরু হবে HTML ট্যাগ দিয়ে, ট্যাগের নাম কি হবে, HTML হবে। আর এই HTMLটাকে আমি বলছিলাম একটা ট্যাগ শুরু হলে সেটা শেষ হবে কোথায়, সবার শেষে শেষ হবে। তার মানে এই যে HTML শুরু হয়েছে, HTML শেষ হয়েছে, এর পরে কোনো কোড থাকতে পারে না, এক কথায় শেষ। HTML শুরু হবে, HTML শেষ হবে, যত যা হবে এর মাঝে হবে, HTML এর পরে কোনো কোড থাকবে না। আচ্ছা, এরপরে এর ভিতরে দুইটা পার্ট হবে। আমি এখানে একটা ট্যাব প্রেস করলাম, তাহলে কি হচ্ছে এখানে আমার 3-4টা স্পেস তৈরি করে দিল, যাতে এইটার ভিতরে যে এটা যাতে বোঝা যায়। তো এইখানে আমরা লিখবো যে হেড, কি হেড মানে মাথা, মানুষের মতোই আর কি, মানে মাথা থাকবে আর এখানে বডি থাকবে। ওকে, তাহলে এখানে আমরা কি তৈরি করলাম, একটা হেড তৈরি করলাম যেটাতে আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র থাকবে, বাট এখানে আমরা সবকিছু আউটপুটে পাবো না, বোঝা গেছে? আর এইখানে আমাদের কি থাকবে, বডি থাকবে, এবং এই বডিটাও কি হবে, আমাদের বডিটাও আমাদের এখানে ক্লোজ হবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার। HTML শুরু করব, শেষ করব, আমাদের হেড থাকবে, আমাদের বডি থাকবে, এই বডির ভিতরে এখন আমাদের বাকি কাজ হবে। এখন এই বডির ভিতরে আমরা আগে যা লিখছিলাম সবগুলাই লিখবো। আমরা এক কাজ করি, এই পেজ সোর্সে আমাদের সবগুলাই ছিল, এটাকে কপি করে নিয়েছি, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম, যেহেতু এই যে এখানে দিয়ে দিলাম, এগুলো আমরা লিখছি, এগুলো আমরা কপি করতেই পারি, সমস্যা নেই। এইখানে আমি দিয়ে দিলাম, সুন্দর করে বডির মধ্যে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই, তাহলে কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ আসেনি। এইখানে যদি যাই তাহলে আমরা চেঞ্জ পাবো, আমাদের এই কোডগুলো অ্যাড হয়ে যাবে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা আমাদের এখানে টাইটেলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, মানে আমাদের কোথায় ফাইলটা আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা যে কোনো একটা টেক্সট দিয়ে দিচ্ছি, তা আমরা এই জিনিসটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? তো ওই জিনিসটা আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে হেডের মধ্যে আমাদেরকে একটা ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে টাইটেল নামে, যেটা আমাদের টাইটেল শুরু হবে এবং কি হবে, শেষ হবে, এবং এর ভিতরে আমরা যেটা লিখবো সেটা আমাদের টাইটেলে শো করবে। বোঝা গেছে? আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই, আচ্ছা এখানে রিলোড দিতে হবে, তাহলে দেখবো যে এই যে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে।
এখন ঘটনা হচ্ছে এটা কি বডির মধ্যেই দিব? বডির মধ্যে দিলে কাজ করবে না? আমরা একটু চেক করে দেখি। আচ্ছা মেয়েরা বলুক কাজ করবে কিনা। আমরা এখানে দিলাম। আচ্ছা এখানে আমরা বলে দিলাম যে কোডারিটি সলিউশন ফ্রম বডি। ওকে, মেয়েরা বলো তো এটা কাজ করবে কিনা। একজন হ্যাঁ না না কি আউটপুট করলে তো আমরা বেশি চালাই। আচ্ছা আউটপুট দেখলে তো আমরা এমনিতেই বুঝতে পারবো, ওটা তো কোনো ব্যাপার না। কিন্তু এইখানে আমরা লিখলাম মানে এটা নিয়মই হচ্ছে উপরে দেওয়া, এখানে অ্যাকচুয়ালি দিতে হবে। কিন্তু আমরা যদি এটাকে এখানে দিই তাহলে কাজ করবে কি? কাজ করবে না। অনেকে বলতেছে করবে না। রিলোড দিই, কাজ করছে। তার মানে ঘটনা হচ্ছে যে আমার এটা বলার মধ্যে এবং মানে বলার মধ্যে বিশেষ একটা কারণ আছে, খুবই ইম্পর্টেন্ট। একটা ট্যাগের পাওয়ার হচ্ছে টাইটেলটাকে শো করানো। তো এটাকে আমরা যেখানেই দিই সেখানেই কাজ করবে। এটাকে যদি আমরা HTML শেষ হইছে তারপরেও যদি আমরা এটাকে দেই তারপরেও কিন্তু কাজ করবে। কাজ যে করবে না এটা না, কাজ করবে। ঠিক আছে, কিন্তু এটার নিয়মেই হচ্ছে কোথায় দেওয়া, হেডের মধ্যে দেওয়া। তো এটাকে আমাদেরকে কোথায় দিতে হবে, হেডের মধ্যেই দিতে হবে। বুঝাইতে পারছি? এখন এই জিনিসটা আমি কেন বললাম, দেখা যাচ্ছে আমাদের মধ্যে অনেকে বাইর হবে ভাই ওটা তো ওভাবে লিখলেও কাজ করে, তাহলে আমি ওইখানে দিব কেন, আমি এইখানেই দিলাম। ব্যাপারটা বোঝা গেছে? এইরকম কিন্তু অনেকের হবে। তো এটা বোঝানোর কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। এটার পাওয়ার হচ্ছে টাইটেল শো করানো। তো এটাকে আমরা যেখানেই দিই না কেন টাইটেল কিন্তু শো করবে, কিন্তু এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এটাকে আমরা কোথায় দিব। ব্যাপারটা বুঝাইতে পারছি? তো এইরকম দেখা যাচ্ছে আমাদের আরো অন্যান্য ট্যাগগুলো আছে, দেখবো যে কাজ করতেছে, কিন্তু দেখা যাচ্ছে উল্টাপাল্টা করে রাখছি। ও বলবে এখানে দিলেও তো কাজ করে, দিয়ে দিলাম। কিন্তু আমাদের বুঝতে হবে কোনখানে দেওয়াটা উচিত, কোনখানে দেওয়াটা নিয়ম, যেটা দিলে আমরা দেখা যাচ্ছে আমাদের কোডের মধ্যে কোনো ভুল থাকবে না। আমি কি ভুলটা বুঝাইতে পারছি? এই ধরনের কাজ করব না। মানে দিলেই যে হয় তাই বলে যে কোনো জায়গায় দিয়ে দিবে এমনটা না। যেখানে দেওয়া নিয়ম বা যেখানে দিলে ঠিকঠাক মতো কাজ করবে এবং যেটা প্রফেশনাল মানে স্ট্যান্ডার্ড সেটাই আমরা সবসময় ফলো করব। বুঝাইতে পারছি? এটাই আর কি। মানে এটা বোঝানোর জন্য এই জিনিসটা করা, কাজ যে করবে না এমনটা না। আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে আমরা এখানে মোটামুটি টাইটেল চেঞ্জ করে ফেললাম, এগুলাকেও আমরা দেখে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমরা কিছু টেক্সট নিয়ে আসি, যেমন হচ্ছে আমরা কিছু মানে টেক্সট নিয়ে আসি। আচ্ছা এখানে আমার অটোমেটিক চলে আসে, তো এটা থেকে মানে এগুলা জাস্ট আমি কিছু টেক্সট নিয়ে আসতেছি, দামি টেক্সট নিয়ে আসতেছি। এখানে আমি এটাকে দিয়ে দিলাম। কি কোনো সমস্যা নাকি? আমরা আজকে আমি টেস্ট করে দেখাইলাম, এরকম অনেক কিছু টেস্ট করে দেখাবো। ঠিক আছে, বাট ওই যে বললাম যে পাকামো করা যাবে না যে দিলেই তো কাজ করে ওখানেই দিই। ঘটনা এমন করা যাবে না, যেটা স্ট্যান্ডার্ড সেটা জানতে হবে। আচ্ছা এইখানে একটা জিনিস দেখি, আমার এই টেক্সটটা এটা হচ্ছে কিন্তু একটা এক লাইনের টেক্সট না। এখানে যে আমার লাইন নাম্বার ক্রিয়েট হয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু আমার মাল্টি লাইনের টেক্সট হয়ে গেছে। তো এটাকে আমি অবশ্যই ইন্টার দিয়ে অবশ্যই এক লাইনে নিব যখন আমাদের একটা প্যারাগ্রাফ হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, একটু বুঝো। তো এটাকে আমি এক লাইনে নিচ্ছি। এই যে লাইন কিন্তু আমার কমে যাচ্ছে, হ্যাঁ এই যে লাইন নাম্বার কিন্তু কোডের লাইন নাম্বার আমি কিন্তু এক লাইনে নিচ্ছি, কারণ এক লাইনে নিলে আমার এটাকে ম্যানেজ করাটা সহজ হবে। আমি এক লাইনে নিচ্ছি। আউটপুটে স্পেস আমি ইন্টারটাকে উঠাই দিচ্ছি, এই যে ইন্টারটাকে উঠাই দিচ্ছি। ঠিক আছে, আমি খালি ইন্টারটাকে উঠাই দিচ্ছি। এই যে আমার কিন্তু এখন 20 নাম্বার লাইনে কিন্তু পুরো কোডটা চলে আসলো। এটা কিন্তু আমার এক লাইনের কোড। এতে কি হচ্ছে, আমার কিন্তু স্ট্রাকচারটা ঠিক থাকবে, আর না হলে কিন্তু আমার স্ট্রাকচারটা এলোমেলো থাকবে। সেভ দিলাম, এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে আউটপুট যা ছিল তাই কিন্তু চলে আসবে। আচ্ছা এখন কথা হচ্ছে
এই যে নর্মাল আমি একটা টেক্সট নিছি, এই টেক্সটের ভিতরে আমাদের দেখা যাচ্ছে যে নর্মালি আমাদের একটা প্যারাগ্রাফের ভিতরে যদি মাল্টিপল মানে স্পেসের প্রয়োজন হয়, যেমন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার এই যে এখানে যে ডট আছে এরপরে আমার একটা গ্যাপ থাকবে, ঠিক আছে, তারপরে আবার নতুন একটা টেক্সট শুরু হবে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে যে নতুন প্যারাগ্রাফে স্টার্ট করি। কি করি, এখানে আমি পিটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আমি নতুন একটা কি করলাম, পি তৈরি করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখানে আমার এই যে স্পেস কিন্তু তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে সিঙ্গেল প্যারাগ্রাফে নেওয়া। কিন্তু অনেক সময় ঘটনা এমন হবে না, আমার প্যারাগ্রাফ একটাই থাকবে। কারণ হচ্ছে প্যারাগ্রাফ একটা থাকার কারণ এমন যে এই যে এটা একটা প্যারাগ্রাফ, এসইও মানে গুগল, মানে আমরা যদি সার্চ ইঞ্জিনগুলোকে চিন্তা করি, তারা কিন্তু একবারে কিন্তু এই টেক্সটটাকে রিড করতে পারবে যে সেটার ভিতরে কি কি লেখা আছে। বাট যদি আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়ে যায় তখন কিন্তু তাদের সেটাকে কাউন্ট করাটা একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যদি ব্রেক দরকার হয় তাহলে আমরা লাইন ব্রেকের জন্য আরেকটা ট্যাগ ইউজ করব, যেটাকে বলা হয় যে বিআর ট্যাগ। কি লিখতে হয়, বিআর ট্যাগ। এখন বিআর ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। কি ট্যাগ এটা, এটা একটা সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ আমরা যেটা ট্যাগ দেখছি এটা হচ্ছে ডাবল ট্যাগ, মানে হচ্ছে এগুলার ওপেনিং থাকবে এবং ক্লোজিং ট্যাগ থাকবে, আর এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। এটা একটা সিঙ্গেল ট্যাগ হবে এবং এখানেই শুরু হবে এখানেই ক্লোজ হবে। বাট যেগুলা সিঙ্গেল ট্যাগ হবে সেগুলোর ক্ষেত্রে আমরা ক্লোজিং না করলেও চলে, শুধু যদি আমরা শুরু করি তাহলেই এনাফ। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এইখানে আমার একটা লাইন ব্রেক তৈরি হয়ে গেছে। আমি যদি এইখানে আরেকটা বিআর দিই, এখানে যদি আমি আরেকটা বিআর দিই তাহলে দেখবো যে এইখানে এই যে আরেকটা স্পেস তৈরি হয়ে গেছে। তার মানে আমরা বিআর দিয়ে আমরা কি করতে পারি, লাইন ব্রেক তৈরি করতে পারি, যেটা আমাদের হেল্প করবে আমাদের একটা ফুল প্যারাগ্রাফ যদি থাকে তাহলে সেটাকে নিচে নিচে নামাইতে অথবা অন্য কোথাও একটা স্পেস তৈরি করতে, মানে একটা লাইন ব্রেক দিতে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন সিঙ্গেল ট্যাগের ক্লোজিং হচ্ছে কিন্তু একটা স্পেস হবে এবং এখানে কি হবে, স্ল্যাশ হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে যদি আমরা ক্লোজ করি। ক্লোজ যদি না করি তাহলেও কোনো সমস্যা নাই, বাট এটাকে আমরা কি করব, সামনে একটা স্পেস দিব এবং শেষে আমরা কি করব, একটা স্ল্যাশ দিয়ে দিব, তাহলে এটা কি হবে, আমাদের ক্লোজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা গেল আমাদের নর্মাল প্যারাগ্রাফ। এরপরে দেখা যাচ্ছে আমরা সেম ভাবে যদি টেক্সটগুলোকে নিয়ে আসি, আমরা এখন চাচ্ছি যে এইখানে টেক্সটটাকে আমি যেভাবে দিলাম এখানে বিভিন্ন লাইনে আছে না, এখানে লাইন ব্রেক হয়েছে, এখানে লাইন ব্রেক হয়েছে, তার মানে হচ্ছে এখানে আমি এই স্ট্রাকচারে কিন্তু একটা লাইন ব্রেক তৈরি করছি। এখন আমি চাচ্ছি যে আউটপুটের মধ্যেও সেম ভাবে এখানে মানে ফুল একবারে চলে আসতেছে, তাই না? কিন্তু না, আমি চাচ্ছি এখানে আমি যে লাইন ব্রেকগুলো দিছি ইন্টার দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি এর ভিতরে আমি যা দিব সেভাবেই শো করবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে প্রি ট্যাগ। এটা শুরু হবে এবং প্রি ট্যাগ আমরা এখানে শেষ করব। তাহলে দেখা যাচ্ছে এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখা যাচ্ছে ওর ভিতরে আমি যদি একটু দেখাই জুম করে, ওইখানে আমরা যেভাবে ইন্টার দিয়ে দিয়ে লাইন ব্রেক দিছিলাম ঠিক সেম ভাবেই কিন্তু এখানেও চলে আসছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখানে যদি আমি ইন্টার দিই একটা, এখানে ইন্টার যদি দিই, দুইটা ইন্টার দিলাম, ইন্টার যদি দিই, আচ্ছা এটাকে মানে ডাবল ইন্টার কাউন্ট করে না, ঠিক আছে, বাট সিঙ্গেল ইন্টার হিসেবে কাউন্ট করে। কিন্তু এই যে লাইনগুলো কিন্তু নামাই দিছে। আমি এক কাজ করি, সাপোজ এখানে এটাকে নামাই দিই, এখানে এটাকে নামাই দিই, এই যে সেম স্ট্রাকচারে এই যে কাউন্ট করতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এরপরে দেখা যাচ্ছে আমরা টেক্সট ফরম্যাট আরো বেশ কিছু দেখব। যেমন এখানে আমরা দেখছিলাম যে নর্মাল একটা টেক্সটকে আমরা প্যারাগ্রাফের মধ্যে নিচ্ছি, তাই না? তো এটাকে যদি আমরা এখানে বি লিখি, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এটা বোল্ড হয়ে যাবে। এই যে এটা বোল্ড হয়ে গেছে। এরপরে এটাকে যদি আমরা স্ট্রং লিখি তাহলে দেখবো যে এটা ওই বোল্ডের মতোই সেম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে আই তো দেখলাম, হ্যাঁ উপরে দেখছিলাম, তাই না? যদি আমরা আই লিখি এখানে
তাহলে আমার এটা কি হবে, ইতালিক হবে। তো এগুলা অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, এগুলা আমরা সিএসএস দিয়ে সব ঠিক করতে পারবো। এরপরে এখানে যদি আমরা এজ দিই তাহলে দেখবো যে এই টেক্সটটা আমাদের মাঝখান থেকে কেটে যাবে, ঠিক আছে। এরপরে সেম জিনিসটা আমরা যদি এখানে ডেল দিই, ঠিক আছে, তাহলেও দেখবো যে আমরা এটা এই সেম মানে এটার যেটা আউটপুট ছিল সেম ওইটা থাকবে, ঠিক আছে, যে মাঝখান থেকে কেটে যাবে। এরপরে এখানে যদি আমরা ইউ দিই, ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে যে আমরা এখানে আন্ডারলাইন দেখতে পাবো, এই যে আন্ডারলাইন দেখতে পাবো। এরপরে একটু আগে যেটা বললো যে স্মল, স্মল এখানে যদি আমরা স্মল দিই তাহলে দেখবো যে সরি, এখানে স্মল যদি দেই তাহলে এই যে নরমাল টেক্সট থেকে এটা কি থাকবে, একটু ছোট থাকবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে আমরা মার্ক যদি ইউজ করি, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে মার্কের একটা মানে ইয়েলো কালার আছে, এটা আমরা সিএসএস দিয়ে আমরা এগুলা কালার চেঞ্জ করতে পারবো, এগুলা কোনো ফ্যাক্ট না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে মার্ক দিলে ওইরকম ইয়েলো কালার হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ সাব আছে, সুপারস্ক্রিপ্ট আছে, আমরা এটা দেখাই। তো আমরা এক কাজ করি, এখানে দেখা যাচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে ইজ টু ও, ঠিক আছে, এটাকে আমরা সাবসুপ দুইটা দেখি। আমরা যদি নরমালি এইভাবে লিখি তাহলে দেখা যাচ্ছে তো নরমালি এটা এইভাবে চলে আসবে, তাই না? বাট এটা দেখা যাচ্ছে আমরা এই যে টুটাকে আমরা দেখা যাচ্ছে উপরে নিচে দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আমরা সাব দেই, ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে যে নিচে চলে আসবে, এই যে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটাকে যদি আমরা পি করি, এস ইউ পি মানে সুপার স্ক্রিপ্ট, ঠিক আছে, তাহলে দেখবো যে আমাদের এটা এই যে উপরে চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইরকম ধরনের দেখা যাচ্ছে আমাদের মোটামুটি এগুলাই হচ্ছে টেক্সট ফরম্যাট। এগুলা আহামরি একবারে জটিল কিছু না। আমরা এখন আপাতত মানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারের মানে ট্যাগগুলো আছে, এগুলো আমরা আজকের ক্লাসে দেখবো না, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আজকে শুধু আমরা দেখা যাচ্ছে যে টেক্সট ফরম্যাটের জন্য মোটামুটি যেগুলো ইউজ করা হয় এগুলা দেখলাম, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে আমরা একটা ইমেজ নিয়ে কিভাবে কাজ করতে পারি। আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো এবং সেই ইমেজটাকে আমরা এখানে কিভাবে শো করাবো এবং আমরা একটা লিঙ্কিং কিভাবে করতে পারি, এই জিনিসপত্রগুলো দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। অন্যান্য ট্যাগগুলো দেখবো না। বাট টেক্সট ফরম্যাট মানে টেক্সটকে চেঞ্জ করার জন্য যে ট্যাগগুলো দেখলাম এগুলাতে কারো কোনো সমস্যা আছে কিনা? এগুলা তো বুঝতে পারছি, তাই না? একদম সহজ। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। যেমন এখানে আমরা এই ইমেজটাকে সেভ করে নিই, সেভ ইমেজ অ্যাজ, এই ইমেজটাকে আমরা এখান থেকে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে আমাদের যে এই যে প্রজেক্ট ফোল্ডার এইখানে দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি এই ইমেজের নামটা একটু চেঞ্জ করে দিই, যেমন ব্যাকগ্রাউন্ড ডট কি জেপিজি। এই যে ইমেজের কিন্তু এক্সটেনশন আলাদা, ইমেজের কিন্তু এক্সটেনশন আলাদা, এই ফাইলের এক্সটেনশন আলাদা। সো ফাইল ভেদে প্রত্যেকটা জিনিসের কি হবে, এক্সটেনশন আলাদা আলাদা হবে। তো এই ইমেজটাকে আমরা এই ফাইলের মধ্যে আমরা কিভাবে শো করাতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এই যে বডির এখানে আমরা ট্যাগ নিব হচ্ছে আইএমজি, ইমেজ ট্যাগের নাম কি হচ্ছে আইএমজি। এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখব যে অ্যাকচুয়ালি কিছুই আসতেছে না, কারণ আমরা এখনো বলিনি যে আসলে কোন ইমেজটা শো করব। তো ইমেজ ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, এই যে বিআর ট্যাগটা আমরা যেমন দেখলাম না, ঠিক সেম এটার মতো, যার কারণে আমি এখানে শুরু করছি আর মাঝখানে একটা স্পেস দিয়ে কি করছি এটাকে শেষ করে দিচ্ছি। ইমেজ ট্যাগ এইখানে আমার কি হবে, এসআরসি, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কি বলা হচ্ছে, একটা অ্যাট্রিবিউট। তো একটা অ্যাট্রিবিউট লিখতে হয়, ওই অ্যাট্রিবিউটের নাম দিতে হয়, ইকুয়াল দিয়ে আমাদের কি দিতে হয়, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। তো আমরা সব সময় ডাবল কোটেশনে ইউজ করব। তো এই যে এসআরসি আমরা ইউজ করতেছি, এইটা হচ্ছে সোর্স, মানে ইমেজের লোকেশনটা আমার কোথায় আসবে। আমি যদি ইমেজের লোকেশনটা এখানে যেটা আছে সেটাও দেই তাহলেও কিন্তু কাজ করবে, ঠিক আছে। আচ্ছা,
তো এটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। মানে আমরা HTML ট্যাগের মধ্যে আমরা যে জিনিসপত্রগুলো ইউজ করব এগুলাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। একটা HTML ট্যাগের মধ্যে মাল্টিপল অ্যাট্রিবিউট থাকতে পারে। তো আমরা ইমেজ আমাদের এখানে যেখানে ফাইলটা আছে সেখানে আমাদের ইমেজটাও আছে, তাহলে আমাদের লোকেশনটা একদম সহজ। আমাদেরকে অন্য কোনো লোকেশন দিতে হবে না, আমাদেরকে শুধুমাত্র ওই ইমেজের নামটা দিলেই চলবে, background.jpg। ঠিক আছে, তো যখন আমি background.jpg দিলাম, এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে এই যে আমার ইমেজটা চলে আসছে, অনেক বড় একটা ইমেজ। আমি এখানে আপাতত মানে সাইজটাকে ছোট করে নিই। ঠিক আছে, তো আমি এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে, তো এই যে আমি যখনই এখানে কি করলাম ইমেজের লোকেশনটা দিলাম তখনই আমার এটা চলে আসছে। তার মানে সেম ডিরেক্টরি, মানে যেখানে আমার ফাইল আছে সেখানেই যদি ইমেজটা থাকে তাহলে আমাদের শুধুমাত্র ওই ইমেজের নামটা লিখলেই হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর এইখানে আমরা যেটা করতে পারবো, যখন আমরা কোনো ইমেজ নিব এইখানে আমাদের একটা টুলস আছে। আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে ইন্সপেক্ট নামে কি আছে, একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এখানে একটা টুলবার চলে আসবে, ইন্সপেক্টর নামে এখানে আমাদের একটা অপশন আছে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, সেগুলোতে আমরা এখন যাব না। প্রথম যেটা আছে সেটা কি, ইন্সপেক্টর। এইখানে যদি আমি যাই তাহলে আমার এখানে যতগুলা কোড আছে সব কোড আমি দেখতে পাচ্ছি, এবং এই যে ইমেজ ট্যাগ এইটার মধ্যে আমি মাউস রাখলেও আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ইমেজটা আছে। তার মানে কোনোভাবে যদি আমার ইমেজের নামটা ভুল হয়, লোকেশনটা যদি ভুল হয়, এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু এখানে ইমেজটা পাচ্ছে না। এখানেও যদি আমরা মানে মাউস রাখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, কুড নট লোড দ্য ইমেজ। তার মানে হচ্ছে আমাদের ইমেজের লোকেশনটা কি আছে, ভুল আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে ট্রাই করতে পারি, এই যে ভিউ পেজ সোর্স এখানে যাব, যাওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবো যে এখানে আমাদের কি দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড। তার মানে আমাদের এটা পাচ্ছে না। এখন যদি আমরা এটাকে আগের মতো করে দিই, এখন যদি রিলোড দিই, এখানে যদি রিলোড দিই এখানে পাচ্ছে, এখানেও পাচ্ছে। এখন যদি ক্লিক করি তাহলে আমাদের কি হবে, ওই লোকেশনতে ইমেজটা আমাদের সরাসরি কিন্তু ব্রাউজারের মধ্যে ভিউ হচ্ছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? তার মানে কিন্তু একটা ইমেজ লিঙ্কিং করে আমরা এভাবে চেক করব, ইন্সপেক্ট এলিমেন্ট করে চেক করব যে ইমেজটা পাইছে কিনা। যদি কোনো কারণে লিঙ্ক না পাই, পেজ সোর্সে গিয়ে আমরা ক্লিক করে দেখব যে অ্যাকচুয়ালি আসলে ইমেজটা পাইছে কিনা। ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি কোনো কারণে আমাদের লোকেশন ভুল হয়। আচ্ছা, এখন এই ইমেজটা দেখা যাচ্ছে আমার অনেকগুলো ইমেজ আছে, যদি আমাদের ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে থাকে, এমন হতে পারে না? এখন যদি আমি এই ফোল্ডারের ভিতরে এটাকে ঢুকাই দিই, এখন যদি রিলোড দিই তাহলে তো আর পাবে না, তাই না? এখন আমাকে কি করতে হবে, প্রথমেই আমার কোন ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে, এবং এরপরে আমার কি দিতে হবে, ওই ইমেজের নামটা দিতে হবে। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবো আমার এটা চলে আসছে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই এসআরসি এর মধ্যে আমরা দেখা যাচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, ALT, অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ টেক্সটটা হচ্ছে এমন, অল্টারনেটিভ মানে তো বুঝি মানে যদি এটা না থাকে বা যদি এটা না থাকে, অল্টারনেটিভ টেক্সটটা আমাদের যেটা কাজ করবে, যদি কোনো সময় ইমেজের লোকেশনটা ভুল হয়, যদি ইমেজটা না পাই বা ইমেজটা যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে আমাদের অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যেটা থাকবে সেটা কাজ করবে। যেমন আমি এখানে বলে দিলাম যে আওয়ার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমি রিলোড দেই, দেখবো কোনো প্রবলেমও হবে না বা কোনো কিছু চেঞ্জ হবে না। যদি কোনো কারণে আমি ইমেজের লোকেশনটা ভুল করি, এখন যদি আমি রিলোড দেই তাহলে এখানে কি আসতেছে, আমার ইমেজের বদলে কি চলে আসতেছে, আমার অল্টারনেটিভ টেক্সটে যেটা আছে সেটা আমার চলে আসতেছে। বুঝাইতে পারছি? আর এটা আমার অ্যাকচুয়ালি মেইন কাজ হচ্ছে এসইওর জন্য সহায়ক, মানে এই ইমেজটা কি রিলেটেড বা কি টাইপের ইমেজ সেই জিনিসটা আমার
রিপ্রেজেন্ট করে অল্টারনেটিভ টেক্সট। আমার কথাটা বোঝা গেছে? এখন এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, আমরা টাইটেলেও দেখা যাচ্ছে সেম জিনিসটা দিয়ে দিলাম। টাইটেল আমাদের যে কাজটা করে, এখানে যদি আমরা মাউস রাখি তাহলে দেখা যাচ্ছে যে এটা কি রিলেটেড বা কি জিনিস, এটা আমরা টাইটেল দেখতে পাবো। এই যে মাউস নিয়ে গেলে আমাদের একটা হিন্টস দিচ্ছে যে এই জিনিসটা কি। এটা আমরা মানে সব ট্যাগের জন্য মোটামুটি ইউজ করতে পারবো, এটা কোনো ব্যাপার না। বাট এটা আসলে অ্যাকচুয়ালি লাগে না, যদি কখনো ক্লায়েন্ট চায় তাহলে। আচ্ছা, তাহলে ইমেজ কিভাবে লিঙ্কিং করতে হয় এটা বুঝছি তো নাকি? পারবো না? হ্যাঁ, ইমেজটা ঠিক করে ইমেজ শো করানো কে বুঝিনি, কেউ আছে এমন? ভাই যদি আমরা ইমেজটা ইনডেক্স ফাইলের বাইরে যদি রাখি, এই বাইরে যদি রাখি, রাখে দেখি যদি আমরা এই ইমেজটাকে, হ্যাঁ আমি কাট করলাম, এখানে রাখলাম, মানে ক্লাস 1 এর বাইরে রাখলাম, তাই না? তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে আমার ইনডেক্স ফাইলটা কোথায় আছে। এখানে আছে। এখানে আমি যদি ব্যাকে আসি তাহলে কয়টা ব্যাকে আসতে হলো? একটা ব্যাকে আসতে হলো। তার মানে আমার একটা ফোল্ডার পিছনে আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, আমার প্রথমে ইমেজের নামটা লিখবো, মানে একদম সহজভাবে বোঝাচ্ছি আমি। প্রথমে আমি কি করলাম, ইমেজের নামটা লিখলাম। ইমেজটা আমার কয় ঘর পিছনে আছে, মানে কয় ফোল্ডার পিছনে আছে? একটা। তাহলে একটা পিছনে আসতে গেলে আমাকে এখানে দিতে হবে ডট ডট স্ল্যাশ। সে কি করবে, প্রথমেই চিন্তা করবে আচ্ছা ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে আমাকে একটা ফোল্ডার পিছনে যেতে হবে, মানে প্যারেন্ট যে ডিরেক্টরি আছে সেটাতে যেতে হবে। যাওয়ার পরে এখানে আসবে, এখানে আসার পরে সে খুঁজবে এখানে ব্যাকগ্রাউন্ড ডট ইমেজ নামে কিছু আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে শো করাবে। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবো যে বুঝাইতে পারছি? দুইবার পিছনে থাকে তাহলে হ্যাঁ, যদি দুইবার থাকে তাহলে দেখেন এখানে আবার দেখা যাচ্ছে লিখতে হবে ডট ডট স্ল্যাশ। দুইবার পিছনে আসার পরে যদি অন্য কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে দেখা যাচ্ছে সেই ফোল্ডারের নামটা দিতে হবে। একদম সহজ। আচ্ছা, তাহলে আমরা ইমেজটা দেখে ফেললাম যে আমরা ইমেজ কিভাবে শো করাতে পারি। আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না, সবাই দেখাইলাম। এখন কথা হচ্ছে আমরা এখন লিঙ্কিং দেখব। ঠিক আছে, আমরা দেখছি যে এইখানে আমরা সাপোজ এখানে দেখা যাচ্ছে যে গুগল, ঠিক আছে, এখানে আমরা এমন কিছু করতে যাচ্ছি যে এখানে যদি আমরা গুগলে যদি কিছু, আচ্ছা আমরা এখানে একটা বিআর দিই, ঠিক আছে, আমরা এখানে বিআর দিব, দুইটা দিই, তো রিলোড যদি দেই তাহলে দেখা যাচ্ছে যে নিচে নামাই দিলে এটা উপরে থাকলো, এতটুকু, অন্য কিছু না। তো আমি এখন চাচ্ছি যে এই যে এখানে গুগল থাকবে, এটাতে আমি যখনই ক্লিক করব তখনই কি হবে, গুগলে চলে যাবে, আমার google.com এ চলে যাবে। এই যে এখানে যে google.com আছে সেখানে চলে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এটা যদি আমরা এখন করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাঙ্কর নামে একটা ট্যাগ আছে, যেটা শুরু হয় এ দিয়ে এবং এ দিয়ে কি হয় শেষ হয়। এখন যদি আমরা এখানে রিলোড দেই, অ্যাকচুয়ালি এটা কিছুই হবে না, নরমাল একটা ট্যাগের মধ্যেই থাকবে। এখানে আমরা এ দিয়ে শুরু করতে হবে, এ দিয়ে শেষ করতে হবে। এখন অ্যাঙ্কের ট্যাগের স্পেশাল কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে এইচরেফ হচ্ছে হাইপার রেফারেল, মানে এই যে লিঙ্কটা হবে, মানে এই যে অ্যাঙ্কর ট্যাগটা হবে, এইখানে যদি ক্লিক করা হয় তাহলে পেজটা আমার কোথায় যাবে। এই যে এখন আমি যখনই এই স্টেপ দিছি তখনই কিন্তু এখানে আমার কার্সরটা চেঞ্জ হয়ে গেছে, নিচে একটা আন্ডারস্কোর চলে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা অবশ্যই পাওয়ারফুল একটা অ্যাট্রিবিউট। যদি আমরা অ্যাট্রিবিউট ঠিকঠাক মতো না দিই তাহলে কি হবে না, আমার কাজ করবে না। বুঝাইতে পারছি? এই যে যদি আমরা এখানে কোনো লিঙ্ক দেইনি, যার কারণে এখানে কোনো কিছু যাচ্ছে না, তো আমাদের এইখানে যেটা দিতে হবে, এই স্টেপের মধ্যে আমাদের লিঙ্ক দিতে হবে যে এখানে ক্লিক করলে আমরা কোথায় নিয়ে যাইতে চাচ্ছি। তো আমরা এখানে দিলাম যে https://google.com। এখন আমি এখানে রিলোড দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে নিচে কিন্তু আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, দেখতে পাচ্ছি এই যে কোনার মধ্যে, ঠিক আছে।
এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবো যে এই যে google.com এ কিন্তু আমার এটা চলে আসবে। কি বুঝতে পারছি? এখন এখানে যদি আমি facebook.com দিই, facebook.com, তার মানে এই নামের কোনো খাওয়া নাই। লিখছি গুগল কিন্তু যাচ্ছে কোথায়? লিখছি গুগল যাচ্ছে আবার ফেসবুকে। ব্যাপারটা কেমন? এই যে ঠিক আছে, লিখছি আমরা গুগল কিন্তু গেল আমাদের ফেসবুকে। তার মানে এখানে নাম মাত্রই না, এখানে আমরা যা দিব সেটা আউটপুটে থাকবে, কিন্তু আসল কাজ হচ্ছে এইটা। কনসেপ্টটা ক্লিয়ার? এখন আমরা যদি এখানে কিছুই না দিই তাহলে একটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে এই পেজটাই লোড হচ্ছে। এই যে উপরে দেখি এই পেজটাই লোড হচ্ছে, তার মানে আমরা যদি ফাঁকা রাখি তাহলে কি হবে, আমরা যেই পেজে থাকবো এই পেজের লিঙ্কটা অটোমেটিক ধরে নেবে এবং এই পেজটাই মানে লোড হতে থাকবে। এখানে যদি আমরা একটা হ্যাশ দিই, কি দিই আমরা যদি একটা হ্যাশ দিই, এখন যদি রিলোড দিই তাহলে যেটা হবে এই লিঙ্কটা ব্রোকেন হয়ে যাবে, মানে এখানে এই যে আমার হ্যাশ হয়ে যাচ্ছে এবং এখানে ক্লিক করলে আমার এই পেজও লোড হচ্ছে না, অন্য কোনো পেজেও নিয়ে যাচ্ছে না। তার মানে আমাদের যদি কখনো এমন হয় আমরা একটা লিঙ্ক তৈরি করব, কিন্তু ওখানে ক্লিক করলে আমাদের পেজটাও লোড হবে না, অন্য কোথাও নিয়ে যাবে না, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? আমাদেরকে হ্যাশ ইউজ করতে হবে। কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে আমাদের এক্সটার্নাল একটা লিঙ্ক। এখন ঘটনা হচ্ছে যে এখানে আমি যখন ক্লিক করতেছি তখন আমার কিন্তু এই পেজটাই চলে যাচ্ছে এবং এই ট্যাবের মধ্যেই কিন্তু আমার পেজটা রিলোড হচ্ছে, কিন্তু আমার দরকার হচ্ছে যখনই আমি ক্লিক করব তখন এটা আলাদা একটা নতুন ট্যাবে ওপেন হবে। তো এটার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হয়, যেটার নাম হচ্ছে যে টার্গেট। এখানে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কিন্তু সেম, সব সময়ের জন্য সেম। অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে, ইকুয়াল দিতে হবে, ডাবল কোটেশনের মধ্যে সেটার ভ্যালুটা দিতে হবে। তো আমি এখানে দিলাম যে টার্গেট ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তাহলে যেটা হবে যখনই ক্লিক করব তখনই একটা নতুন ট্যাব আমাদের তৈরি হবে। এখানে আমি ক্লিক করলাম, আমার একটা আগের পেজটা ঠিকই থাকলো, কিন্তু নতুন একটা পেজে আমার এটা তৈরি হলো। আবার ক্লিক করলাম, এই যে নতুন একটা পেজে তৈরি হলো। আন্ডারস্কোরটা না দিলে হবে না? আন্ডারস্কোর না দিলে কি হয় দেখো, এখানে একটা ঝামেলা হবে, আসছে তাই না? আচ্ছা, আন্ডারস্কোর দিলেও কাজ হচ্ছে। কাজ হচ্ছে। আচ্ছা, দেখি সেলফের ক্ষেত্রেও কি কাজ করে। আচ্ছা, এখানে সেলফ মানে আন্ডারস্কোর সেলফ হচ্ছে মানে এই যে ব্ল্যাঙ্ক যে কাজটা করতেছে না, সেটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি কোডারও লিখি তাহলে কি হচ্ছে দেখো, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে এইখানে আমরা যা দিব তাই কিন্তু কাজ করবে, কিন্তু এটা স্পেশালি ওই যে বললাম লেখার সিস্টেম হচ্ছে কি আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। এখানে ও দেখতেছে মানে সেলফ, মানে এখানে কিন্তু ওই যে আমি যখন এখানে সেলফ লিখলাম, আন্ডারস্কোর সেলফ মানে কি, সেলফ মানে হচ্ছে এই পেজের মধ্যেই পেজটা ওপেন হবে, আর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে নতুন পেজের মধ্যে ওপেন হবে। বাট আমি যখন আন্ডারস্কোর বাদে দিচ্ছি তখন কি হচ্ছে, ওটাও কিন্তু নতুন ট্যাবেই চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ঘটনা হচ্ছে ব্ল্যাঙ্কটাকেও সে চিনতেছে না, সেলফটাকেও চিনতেছে না, কোনোটাকে সে চিনতেছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কই ইউজ করব, বুঝতে পারছি? এবং সেম ট্যাবে যদি হয় তাহলে আমরা এখানে সেলফ ইউজ করব। মানে এটা মানে সেলফ এবং ব্ল্যাঙ্ক কেন দুইটাই দেখাইলাম, কারণ সেলফ তো না দিলেও তো সেম জিনিসটা কাজ হয়, কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইট ডাইনামিক ফুললি করতেছি, এখন ক্লায়েন্টকে আমরা অপশন দিচ্ছি সেটা নিউ ট্যাবে ওপেন হবে নাকি নিউ ট্যাবে ওপেন হবে, ওইখানে আমাদের কন্ডিশন দিতে হবে। তো যখন কন্ডিশন দিব তখন যদি আমরা পুরোটাকে অ্যাট্রিবিউটটাকে একবার যদি উঠাই দেই
আরেকবার যদি দেই তাহলে কেমন হয়? সেটা না করে আমরা কি করতে পারি, জাস্ট আমরা ভ্যালু পাস করব যে সেলফ হবে নাকি ব্ল্যাঙ্ক হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? ভাই সেল হইলে এখানে ওই পেজে হবে। ওই পেজেই হবে। এই যে সেলফ দিছি না, এইখানে যদি আমি রিলোড দেই তাহলে এই যে এই পেজেই হবে। এই যে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা তো বুঝতে পারছি তাই না? তাহলে এইভাবে আমরা যে কোনো পেজ লিংক করতে পারবো। এখন ঘটনা হচ্ছে আমরা এই ইমেজটাকে ক্লিক করব, যখন আমরা এই ইমেজটাতে ক্লিক করব তখন আমরা চাচ্ছি যে ফেসবুকে অথবা গুগলে চলে যাব। তখন আমরা কিভাবে ইমেজটা ভাই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ঢোকা লাগবে। হ্যাঁ, তো এই ইমেজটাকে আমরা কি করব তখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ঢোকাবো। এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটার আগে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ শুরু করতে হবে। আর আমি বলছি যে ভিতরের ট্যাগ ভিতরেই শেষ হবে, তার মানে এই ট্যাগ আমার কোথায় শেষ হবে, বাইরে শেষ হবে। কি বুঝতে পারছি? এরপরে এইখানে আমরা কি করব, এখানে আমরা দিলাম যে https google.com। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে আমাদের এইখানে মাউস নিলেই যে কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে এই যে গুগলে চলে যাচ্ছে। কি বুঝতে পারছি? তাহলে আমরা কি দেখলাম, আমরা এটাকেও লিংক করা শিখলাম, আমরা একটা ইমেজকে কিভাবে লিংক করতে হয় সেটাও আমরা কিন্তু খুব সহজে শিখলাম। পারবো না? আচ্ছা, এগুলা কি সবই নতুন মনে হচ্ছে নাকি এগুলা আগে থেকে পারতাম? মানে কে কে আগে থেকে এই জিনিসপত্রগুলো জানতাম না, তারা একটু হাত উঠায়। তাহলে ভিডিও দেখছিল, বাকি তো মোটামুটি সবাই জানে পারে। ঠিক আছে, তাহলে আমি আরো একটু আগাইতে পারি নাকি? হয়তো যারা একদম নতুন তাদের একটু কষ্ট হবে, কিন্তু মানে একদম সহজ। ঠিক আছে, মাঝখানে একদিন আমরা সময় পাবো, যেহেতু কালকে মঙ্গলবার আছে, বুধবার আমরা ক্লাস করবো, একদিনে এগুলো প্র্যাকটিস করা ব্যাপার না। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে এটা তো আমরা দেখলাম যে আমরা মানে এক্সটার্নাল যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা কিভাবে করতে পারি। বাট আমরা এখন দেখবো যে আমাদের এটা ধরে নিলাম আমাদের একটা ওয়েব পেজ, এটার মধ্যে আমাদের কয়েকটা পেজ আছে, যেমন এইটার ভিতরে আমাদের আরেকটা পেজ আছে যেমন about.html, এরপরে হচ্ছে contact.html, তারপরে আমরা আচ্ছা ইন্ডেক্সটাকে আমরা বললাম, আচ্ছা আমরা সার্ভিস নিতে পারি, services.html আমরা একটা নিলাম। আচ্ছা, রিলোড করি। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা এই ফাইলগুলোকে কি করলাম, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিই। এখানে আমরা তেমন কিছুই দিলাম না, এখানে আমরা জাস্ট h1 দিলাম, এখানে বললাম যে this is services page। অ্যাকচুয়ালি এইখানে আমরা যেটা দেখতেছি, একটাতে গেলে একটা আসতেছে, ঠিক আছে, এখানে ক্লাসে গেলে আমাদের আরেকটা আসতেছে, এখানে কোর্সে গেলে আমাদের আরেকটা আসতেছে, এইরকম একটা ব্যাপার। মানে আমরা কি করলাম, আলাদা আলাদা পেজ বানাই নিলাম। কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, আর এটার আমরা উপরেও দিয়ে দিলাম যে এটা হচ্ছে হোম পেজ। বুঝতে পারছি? এখন যদি আমরা এখানে পেজগুলোকে ওপেন করি, about.html, about পেজ আসতেছে, তারপর হচ্ছে contact.html, কন্টাক্ট পেজ আসতেছে, সার্ভিসেস আসতেছে। কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমি এই হোম পেজের মধ্যে যখন আমি কন্টাক্টে ক্লিক করব তখন আমার কন্টাক্ট পেজে চলে যাবে, যখন আমি অ্যাবাউটে ক্লিক করব তখন কিন্তু আমার অ্যাবাউটে চলে যাবে। তো আমি এটাকে বিয়ার উপরে আরো দুইটা নিই যাতে আমার মানে উপরে স্পেস তৈরি হয়।
তো এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। এর ভিতরে আমি এখন লিখবো যে অ্যাবাউট এখানে আমরা বলে দেব জাস্ট ফাইলের নামটা, যে ফাইলটা আমাদের কোন লোকেশনে থাকতেছে। আমরা এখানে কি দিলাম, about.html। তো এখানে আমি এখন রিলোড দিয়ে এখানে চলে আসছে অ্যাবাউট। এখানে আমি ক্লিক করতেছি, নিচে দেখো ইউআরএলটা কিন্তু ফুল চলে আসছে। এই যে এখানে যে ইউআরএলটা ছিল, এই ইউআরএলটা এখানে পুরোটা আসছে নিচে, দেখা যাচ্ছে? যখন আমি ক্লিক করতেছি যে আমার কোথায় চলে যাচ্ছে, অ্যাবাউট পেজে চলে যাচ্ছে। এই যে এখানে যে পেজ লিংকিংটা, এটা কিন্তু সেম এভাবেই হবে, বুঝতে পারছি? আচ্ছা, অ্যাবাউট পেজে আমি এখন কি করব, অ্যাবাউট পেজে আমি এখন করব সেটা হচ্ছে এখানে আমরা একটা অ্যাঙ্কর নিব, ব্যাক টু এখন এখানে অ্যাবাউটে গেলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কোথায় চলে আসতেছে, আবার হোম পেজে চলে আসতেছে। কি বুঝতে পারছি? এখন বাকি পেজগুলো আমরা লিংকিং করি। এখানে দিলাম যে কন্ট্যাক্ট, এরপর হচ্ছে সার্ভিসেস। আর কি তিনটা পেজ আছে, কন্ট্যাক্ট, সার্ভিসেস, আর এখানে কি দিব, এখন রিলোড দেই, সার্ভিসে ক্লিক করি, এই যে সার্ভিস পেজে চলে আসছে। সার্ভিস পেজেও যদি আমরা ওই যে ব্যাক টু হোম পেজ, মানে এই দুইটাতেই আমরা দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে আমার হোম পেজে চলে আসবে, কন্ট্যাক্টে গেলেও আমার হোম পেজে চলে আসবে, সার্ভিসে গেলেও চলে আসবে, অ্যাবাউটে গেলেও আমার এখানে চলে আসতেছে। তার মানে আমরা পেজ লিংকিংগুলো কিন্তু শিখে গেলাম যে আমরা একটা ওয়েব পেজের, ওয়েবসাইটের কিভাবে আমরা মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারি, এবং সেটার মধ্যে আমরা যে আউটপুট দিব সেটাই তো শো করবো, তাই না? এবং সেটা থেকে আমরা কিভাবে লিংকিং করতে পারি। এখন ঘটনাক্রমে এই পেজগুলা যদি আমার কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে, ফোল্ডারের নাম দেওয়া হবে। সাপোজ এখানে ফোল্ডারের নাম হচ্ছে আমার পেজেস, কি হচ্ছে পেজেস, আমি এইটা তিনটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই, এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কি দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড, কারণ সেটা পাচ্ছে না। তার মানে এখানে, আচ্ছা এগুলো সবগুলো এখন নেওয়া হবে কারণ ফাইলগুলো তো না। এখন এই প্রত্যেকটা সামনে আমাদের কি দিতে হবে, পেজেস লিখে দিতে হবে যে আমার এটা কোথায় আছে। বুঝাইতে পারছি? এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এই যে আবার কাজ করতেছে। এখন ব্যাক টু হোম পেজে দিলে এটা কাজ করতেছে না, কারণ আমরা কি সেম লোকেশন দিচ্ছি। এখন ব্যাক টু হোম পেজ এটা যদি আমরা করাতে চাই তাহলে এইখানে সাপোজ আমরা প্রথমে অ্যাবাউটটাকে করলাম, তাহলে এইখানে আমার ইন্ডেক্সটা আছে, এখানে তো নাই, তাই না? এক ফোল্ডার বাইরে আছে, তাহলে এখানে আমরা ডট ডট স্ল্যাশ দিব। তার মানে আমি পেজেস ফোল্ডারে ছিলাম, এখান থেকে বের হয়ে আমি এই ফোল্ডারে আসলাম, এইখানে আসে আমার ইন্ডেক্সটাকে শো করাবে। এখন যদি আমি এখানে যাই, অ্যাবাউট পেজে আমরা করছি, এখানে যাই, এখানে ক্লিক করলাম, এই যে হোম পেজে চলে আসছে। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে বুঝিনি? পারবো তো নাকি? নতুনদের কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা থাকলে বলতে হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমরা লাস্ট কিছু জিনিসপত্র দেখবো, দেখে আমরা শেষ করে দেবো। আচ্ছা, এখন আমরা দেখা যাচ্ছে পেজের মধ্যে আমরা যে কোড লিখতেছি সেটাই কিন্তু আমাদের আউটপুটে চলে আসতেছে, তাই না? এখন আমাদের এখানে ইনস্ট্রাকশন মূলক আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হতে পারে। যেমন আমি এখানে বলতেছি যে
এটা আমাদের পেজ টাইটেল, তাই না? বাট আমি এখানে যদি লিখি যে পেজ টাইটেল, তাহলে তো মানে এটাও তো এখানে শো করবে, তাহলে তো ঝামেলা। আমি এখানে ইনস্ট্রাকশন দিয়ে রাখতে যাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পেজের টাইটেল, বাট এখানে আমি পেজ টাইটেল যদি লিখি তাহলে তো এটা আউটপুটও চলে যাচ্ছে, এটা তো বহুত একটা বড় ঝামেলা। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের কোডের ভিতরে কি করা যায়, কমেন্টস করা যায়, যে এটা অ্যাকচুয়ালি আমরাই শুধু দেখতে পাবো, এটা অন্য কেউ দেখতে পারবে না। মানে কোড এডিট করলেই দেখা যাবে কিন্তু আউটপুটে অ্যাকচুয়ালি শো করবে। এটার জন্য আমাদের যেটা করতে, লেস দেন এক্সক্লেমেটরি সাইন, তারপরে এখানে আমরা ডাবল হাইপেন দিব, তাহলে দেখবো যে এরপরে যা আছে সব কমেন্ট হয়ে গেছে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখন যদি আমরা সেভ দিই তাহলে দেখবো যে এগুলো একটাও নেই। এখানে পেজ সোর্সে যদি যাই তাহলে দেখবো যে এগুলা আছে, কিন্তু যে সবগুলা কি হয়ে গেছে, কমেন্টস হয়ে গেছে। বুঝা গেছে? তো এখানে সেম ভাবে কমেন্টস, এটাও একটা ট্যাগ, যে এটা দিয়ে কমেন্ট শুরু হবে, সে যত কোড আছে সবগুলাকে কমেন্ট করতে পারে, নরমাল টেক্সটকেও কমেন্ট করতে পারে। আমাদের বলে দিতে হবে কোথায় আমরা কমেন্টটা শেষ করতে চাচ্ছি। তো সেম ভাবে আমরা ডাবল হাইপেন দিয়ে আমরা গ্রেটার দেন দিলে কি হবে, আমাদের কমেন্টসটা ক্লোজ হবে এবং এর ভিতরে যতটুকু থাকবে ততটুকু আমাদের কমেন্টস হিসেবে থাকবে, বাকি জিনিসপত্রগুলো আমাদের কোড হিসেবে থাকবে। এটা যদি আমি এখানে করে যাই, এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে দেখবো সব আগের মতো আছে, কিন্তু আমার এটার উপরে যে লিখছিলাম সেটা কিন্তু নাই। এখানে রিলোড দেই, দেখবো যে এখানে আমার কি আছে, পেজ টাইটেল, এটা কমেন্ট হিসেবে শো করতেছে, বাট এখানে কিন্তু আউটপুটে নেই। আমাদের যদি মাল্টি লাইন লাগে তাহলে আমরা এখানে যেখানে এটাকে শেষ করব সেখান পর্যন্তই যে এটা কমেন্টস হয়ে থাকবে, বাকি কিন্তু উপরে মানে নিচের গুলা কিন্তু কোনো প্রবলেম হবে না। তার মানে আমরা কোনো কোড হয়তো লিখছি কিন্তু সেটা আমরা হাইড করে রাখতে যাচ্ছি, তাহলেও আমরা কমেন্টটা ইউজ করতে পারবো। এটা কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, সিঙ্গেল আমরা আরেকটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমাদের একটা রেড সাইন হয়ে আছে, মানে আমাদের একটা ইরর মানে ধরতেছে, সেটা বলতেছে যে স্টার্ট ট্যাগ সিন উইদাউট সিইং দ্য ডক টাইপ ফার্স্ট এক্সপেক্টেড ডক টাইপ HTML। সে বলতেছে যে যে যখন একটা HTML পেজ ওপেন হবে তখন সবার উপরে একটা ডক টাইপ HTML একটা ট্যাগ লিখে দিতে হবে, তাহলে সে বুঝবে এটা HTML5 এর একটা ফাইল এবং সেটা নিয়ে সে কাজ করতে পারবে। এটা জাস্ট ভার্সন রিলেটেড একটা ব্যাপার, অন্য কিছুই না। এতক্ষণ আমাদের যা ঠিকঠাক মতো কাজ করছে সেটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে, কিন্তু ওই যে বলছিলাম স্ট্যান্ডার্ড দিতে হবে, সেটা শুরুতেই দিতে হবে। না দেওয়ার কারণে কিন্তু তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই জিনিসটা মিস হয়ে গেছে উইদাউট, মানে তারা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে না, কারণ তারা তো কোডগুলাকে চিনে। তো আমরা কি করব, এই যে HTML যেখানে শুরু করছে আমরা সবার প্রথমে এখানে ডক টাইপ HTML লাগে একটা জিনিস লিখে দিব, এটাও একটা হবে সিঙ্গেল ট্যাগ, এটাকে এভাবেই লিখতে হবে। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এটা চলে আসছে, এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ইরোরটাও চলে গেছে। এখানে একটা ইরোর ছিল, বুঝাইতে পারছি? এখানে দেখবো যে কোনো চেঞ্জ নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু মোটামুটি ফুল একটা স্ট্যান্ডার্ড HTML ফাইল কিন্তু তৈরি করতে সক্ষম হয়ে গেছি, যেটা শুরু হবে ডক টাইপ দিয়ে, HTML থাকবে, তার ভিতরে দুইটা পোর্শন থাকবে, একটা থাকবে হেড আর একটা থাকবে বডি। এই যে আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে HTML এর আমরা টেক্সট ফরম্যাট দেখছি, আমরা লিস্ট আইটেম আমরা কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, যেমন আমরা এখানে বলে দিলাম যে সার্ভিসেস লিস্ট, আর একটা বলে দিলাম যে কোর্সেস লিস্ট। তো এইখানে দেখা যাচ্ছে যে লিস্ট আইটেম যে আমরা তৈরি করব, এইখানে আমাদের লিস্ট আইটেম তৈরি করতে হবে প্রথমে ইউএল লিস্ট, ঠিক আছে, এবং এই ইউএলটাকে ক্লোজ করতে হবে। তো ইউতে হচ্ছে আনঅর্ডার, এলতে হচ্ছে লিস্ট। আচ্ছা, তো এই লিস্ট আমাদের শুরু হবে শেষ হবে,
এবং এর ভিতরে আমাদের মাল্টিপল কি থাকতে পারে, এলআই থাকতে পারে, মানে লিস্টের আইটেম থাকতে পারে। ইউএল দিয়ে আমাদের আনরোল লিস্ট স্টার্ট হবে, এলআই দিয়ে আমাদের লিস্ট আইটেম কি হবে, তৈরি হবে। তো আমি এখানে বললাম যে ওয়েব ডিজাইন। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমার এখানে একটা লিস্ট চলে আসছে ওয়েব ডিজাইন। তো আমরা এক কাজ করতে পারি, এখানে H3 একটা নিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি যে সার্ভিসেস এই যে সার্ভিসেস, এবং সেটার ভিতরে আমাদের ওয়েব ডিজাইন জাস্ট লিখলাম আর কি। এখন যদি দেখি তাহলে কি হবে, এইটার ভিতরে এইটা চলে আসছে, বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে যে এই ইউএল এর ভিতরে আবার আমাদের সাবলিস্ট থাকতে পারে, যেমন হচ্ছে এই যে ওয়েব ডিজাইন, আমরা ওয়েব ডিজাইন সার্ভিসের ভিতরে আরো বেশ কিছু জিনিসপত্র রাখতেছি, মানে একটা লিস্ট আইটেমের আরো একটা লিস্ট আইটেম থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা যেখানে লিস্ট আইটেম শুরু করছি এর ভিতরে আমরা ইন্টার দিব, যে এইখানে আমরা সেম ভাবে আবার একটা ইউএল শুরু করব, ঠিক আছে? এবং এই ইউএলটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখা যাচ্ছে এইটার ভিতরে আমরা আবার দেখা যাচ্ছে যে এলআই দিয়ে আমরা কি করতে পারবো, এই যে এটা একটা লিস্ট, তার ভিতরে এটা আরেকটা সাব লিস্ট, এটার ভিতরে আমরা চাইলে আবার আরেকটা করতে পারবো, আরেকটা করতে পারবো, কিন্তু আমাদের নিয়ম কি হবে, নিয়ম কিন্তু হবে সেম। মানে যদি সেটার ভিতরে আমরা আরেকটা লিস্ট তৈরি করতে চাই তাহলে সেটার ভিতরে আমাদেরকে এভাবে তৈরি করতে হবে, বুঝাইতে পারছি? এটার আরো একটা সলিউশন আছে, সেটা আমরা লাস্টের দিকে দেখব। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখি যে এইটাকে আমরা দেখাচ্ছে যখন দিচ্ছি তখন আমাদের এখানে একটা ডট ডট চলে আসতেছে, ঠিক আছে? কারণ এটার নামে হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই সেম জিনিসটাকে যদি আমরা ডুপ্লিকেট করে নিচে দিয়ে দিই, আর এই যে ওএল এর মানে ইউএল এর জায়গায় আমরা এখানে যদি ওএল দিয়ে দিই, ওতে হচ্ছে অর্ডার লিস্ট। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে অটোমেটিক ভাবে আমার সামনে কি চলে আসছে, এখানে আমার 1 2 3 4 চলে আসছে। এগুলাও আমার ভিতরে যদি আমি ওএল করে দেই, ইউএল আছে এখানে, যদি আমি ওএল করে দেই, এই যে 1 2 3 4 অটোমেটিক ভাবে চলে আসতেছে। আমরা চাইলে এগুলার ডিজাইন চেঞ্জ করতে পারবো, এগুলার এই যে মানে এই যে নাম্বারগুলো যে আসতেছে এগুলাও আমরা চেঞ্জ করতে পারবো, এগুলা সব আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? বাট সেটা আমরা এখন দেখবো না, যেহেতু আমরা শুধুমাত্র এখন এইচটিএমএল দেখতেছি। ব্যাপারটা বুঝাইতে পারছি? লিস্ট তৈরি করার সমস্যা হবে? আচ্ছা, এই টাইপের সেম একটা আমাদের জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আমরা যদি এখানে শুরু করি যে ডিএল, ঠিক আছে? আমরা এখানে কি শুরু করব, ডিএল। এখানে আমরা ডিএলটাকে ক্লোজ করে দিলাম, আর এইখানে আমরা দেখা যাচ্ছে যে এইখানে আমাদের ডিএল তে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এটার ভিতরে আমরা ইউজ করতে পারবো ডিটি, ঠিক আছে? সাপোজ সেম আগের মতো করে আমরা দেখা যাচ্ছে এটাকে দিই, এখানে আগের মতো করে লিস্টের মতো করে চলে আসছে, তাই না? আর এই আইটেমগুলোর ভিতরে আছে, আমি এটাকে একটু ভালো করে দেখাই। জিটিএসটি, আচ্ছা ডিটেলস এটাটা আলাদা, ঠিক আছে? এই যে ডিটিটাতে আমাদের কি নিয়ে আসে, এখানে আমাদের মানে
এই যে ডিএল হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট, আর ডিটিটা আমাদের যেটা নিয়ে আসে সেটা হচ্ছে যে একটা ডেসক্রিপশন যে শুরু হইলো সেইটার যে মানে এক একটা করে নতুন আইটেম হবে, ঠিক আছে, সেই নতুন আইটেমগুলো আমরা তৈরি করব ডিটি দিয়ে, এবং ওই ডিটির ভিতরে আমরা কি করতে পারবো, এই যে ডেসক্রিপশন লিস্ট, ডিএল থেকে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, আর ডিডিটা হচ্ছে এই যে ডিসক্রাইব ইজ আইটেম, ঠিক আছে। নিচে আমরা যদি একটু দেখি তাহলে এটা মানে ফুললি পাবো, সেটা হচ্ছে যে এই যে ডিটিটা আমরা নিচ্ছি তাই না, এটার ভিতরে আমরা আবার চাইলে ডিডিটি নিতে পারবো, এটা খুব বেশি ইউজ হয় না। এখানে আমরা যদি ডিডি দিই তাহলে ওই যে এইখানে আমাদের মানে এটা দেখানো কেন হচ্ছে, এখানে আমাদের এই যে এটা যে আমরা তৈরি করলাম এটাকে অনেকগুলা কোড করতে হলো না, বাট এটার ক্ষেত্রে আমাদের কোডটা কমে যাবে। সাব আইটেম, এই যে এটা আমি দিছি তাই না, আর এই যে ডিডি যখন আমি দিছি তখন কি হয়েছে, উপরের যেটা ছিল সেটার প্যারেন্ট আইটেম মানে সাব আইটেম হিসেবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি আরো 2-3টা দিই তাহলে দেখবো যে এটা এখানে কাজ করতেছে। এখন এই একটা ডিডি যদি আমি কপি করে পরেরটার নিচে দিই তাহলে দেখবো যে এখানে এইটার আবার সাব আইটেম হিসেবে কাজ করবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? যদি আমাদের দেখা যাচ্ছে যে এইরকম কখনো দরকার হয় যে আমাদের শুধুমাত্র আইটেম থাকবে এবং সেটার আমাদের লিস্টে কি থাকবে, সাব আইটেম থাকবে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এভাবে শো করাতে পারি। আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস একটু টেস্ট করি। তার মানে এটার অ্যালাইনমেন্টটা হচ্ছে প্রথম যেটা যেখানে শেষ হবে সেটার সাথেই কিন্তু অ্যালাইনমেন্টটা ধরতে হবে। বাট এখানে আইটেম এবং সাব আইটেম এটা বুঝতে পারছি তো নাকি, এখানে এটা মানে বিস্তারিত দেওয়া আছে, আমি এখানে আরেকটু দেখাই। এই যে প্রথমে ডিএল ডিটি তারপর হচ্ছে ডিটি, তো এখানে হচ্ছে ডিটিটা হচ্ছে মানে ডিফাইন টার্ম, মানে হচ্ছে যে ডেসক্রিপশনটা দিছি সেটা হচ্ছে টার্মটা থাকবে, আর ডিটিটা হচ্ছে সেটা মানে ডিসক্রাইব মানে ডেসক্রিপশন যেটা বলতেছে, মানে এখানে আমাদের যে আইটেমটা থাকবে সেটার যদি আরো বিস্তারিত থাকে তাহলে সেটা আমাদের এখানে শো করবে। কি বুঝাইতে পারছি? আরেকটা ভালো জিনিস, এটাও টেস্ট করে ফেলি। আমরা পরের যে সবার লাস্টের যে আইটেমটা থাকবে না এটাতে অনেক বড় টেক্সট দিয়ে দিই, একটা প্যারাগ্রাফ দিলাম, দেখি তারা কি করে। এখন এই যে পুরাটা এখানে নিয়ে আসছে, আরো বড় করি মানে 2-3 লাইনে যাতে আসে, তাহলে এটা কি আগাই যাচ্ছে নাকি এখানেই থাকতেছে। এই যে এই জিনিসটা কিন্তু সুন্দর যে এইখানে আমাদের যেখান থেকে শুরু হয়েছে এখানেই কিন্তু লিস্ট আইটেমটা আমাদের কিন্তু ঠিকঠাক মতো আসতেছে। প্যারাগ্রাফ যদি হয় তাহলে সেটাও কিন্তু অটোমেটিক ভাবে আমাদেরকে ফরম্যাট তৈরি করে দিচ্ছে। কি বুঝতে পারছি? তাহলে এখানে আশা করি মানে লিস্ট আইটেম নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। এখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে এখানে অনেকগুলা ট্যাগ আছে, আমি অবশ্য সিরিয়ালি দেখাবো কারণ যখন যেটা দেখানোর প্রয়োজন হয় তখন সেটা, কারণ এখানে দেখাচ্ছে ওরা সিরিয়ালি সাজাইছে। এখন এখানে সিরিয়ালি যদি দেখো তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছু বুঝতে প্রবলেম হবে, কারণ ইউজ কেস যদি আমরা না বুঝি যে কোনটা কোথায় কিভাবে ইউজ হবে তাহলে সিরিয়ালি দেখে অ্যাকচুয়ালি কোনো লাভ হবে না, যার কারণে আমি কিন্তু মানে সেটা বের করিনি। আজকে আমি জাস্ট টেক্সট ফরম্যাটের ব্যাপারগুলো দেখাইলাম যে একটা টেক্সট নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের ওয়েব পেজের মধ্যে আমাদেরকে কিভাবে সেটাকে কাজ করতে হবে, বুঝাইতে পারছি? নেক্সট ক্লাসে আমরা টেবিল নিয়ে আলোচনা করব, টেবিল দিয়ে আমরা কিভাবে স্ট্রাকচার সাজাইতে পারি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখন কথা হচ্ছে আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট ফরম্যাট নিয়ে যতগুলা আমাদের কোড করা হয়েছে সবগুলা কোড আমরা একবার হলেও কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে? এবং প্র্যাকটিস করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করব এবং সেই ফোল্ডারের ভিতরে আমরা ক্লাস 1 ক্লাস 2 এভাবে কি করব, একটা হচ্ছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা তো আলাদা মানে দেখাচ্ছে আমরা ব্যাচ 10 নামে একটা ফোল্ডার তৈরি করে সেখানে রাখে দিব,
এবং সেখানে এই ফোল্ডার আকারেই সাজানো থাকবে। তোমরা প্র্যাকটিসের জন্য আলাদা একটা ফোল্ডার করবা, সেখানে ক্লাস 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবা এবং ক্লাস 1 এ যে প্র্যাকটিসগুলো করানো হয়েছে সেই প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করে তারপরে কিন্তু কোডগুলো রাখে দিবা। এগুলার কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় দেখবা যে তুমি আগের ক্লাসে কোনো কিছু প্র্যাকটিস করছো, সেই প্র্যাকটিসটা কিন্তু অনেক সময় অনেকদিন পরে ভুলে গেছো। দেখা যাচ্ছে এই যে প্র্যাকটিস করে রাখছো এটা কিন্তু তখন দেখলেই কিন্তু মনে হবে আচ্ছা এটাতে এইভাবে কোড দেখছিলাম, কিন্তু এটা যদি তুমি সাজাই গুছাই পার ক্লাস আলাদা আলাদা করে না রাখো, এলোমেলো করে যদি রাখো, তাহলে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবা না, অনেক ঝামেলা হবে। তখন দেখা যাচ্ছে কোড বের করে দেখতে হবে অথবা ভিডিও বের করে দেখতে হবে, ঠিক আছে, এই ধরনের সমস্যা হবে। এই কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে সাজায় গুছায় রাখবা, তাহলে তোমাদেরই সুবিধা হবে খুঁজে বের করতে। ঠিক আছে, আর প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে পেন ড্রাইভে করে কোডগুলো সবাই নিয়ে আসবে, আমি এখানে ক্লাসে সেগুলা চেক দিব। এই আর কি। আর কারো কোনো সমস্যা নাই তো?